আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে ইংরেজি যে মডেল কোশ্চেন গুলো আছে, তোমাদের প্রয়োজন যেগুলো, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। আর আমি তোমাদেরকে বোঝানোর সাথে সাথে এখানে যে গ্রামেটিক্যাল সিস্টেম গুলো প্রয়োজন বা কিভাবে লিখতে হবে এগুলো দেখিয়ে দিয়েছি। তার মানে তোমরা 2টা 3টা মডেল কোশ্চেন সলভ করলে তোমরা সবগুলো ইংরেজি ফুল সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে। ওকে। আর তোমরা হলো যে রিটেন পার্টটাও তোমাদের কিছু জিনিস মুখস্থ করতে হবে, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এগুলো করে ফেলবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে প্রথম প্যাসেজ থাকবে একটা, দেখো একটা প্যাসেজ আছে। তবে এই প্যাসেজ গুলো বিভিন্ন প্যাসেজ থাকতে পারে, কারণ হলো যে তোমাদের যারা এখন যে 9-10-এ পড়ে, যারা 10-এ পড়ে, যারা যারা বা মেট্রিক পরীক্ষা দিবে, আগের যে ইংরেজ বোর্ড বই ছিল, তো ওই বোর্ড বইয়ের অনেক ইম্পর্টেন্ট প্যাসেজ আছে যেগুলো টিচারদের এখন খুবই পছন্দ। তাহলে তোমাদের কিন্তু ওইগুলো তোমাদের জন্য আবার আনছিন। তো তোমাদের কিন্তু প্রথমে আনছিন প্যাসেজ আসবে, তো টিচাররা ওইখান থেকেও তোমাদের কিন্তু প্যাসেজ দিয়ে দিতে পারে, যেহেতু ফর্মুলা মানে একই সিস্টেমের। ওকে। তারপর আমি তোমাদেরকে পরীক্ষার মাঝে তোমাদেরকে সবগুলো আইটেম শিখিয়ে দেবো, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, সাথে থাকবা। দেখো কি বলছে, দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো, মানে গল্পটা পড়তে বলছে, তারপরে এর নিচে কতগুলো প্রশ্ন আছে, আমরা এগুলো আনসার দেবো। দেখো, টু বি এ গুড সিটিজেন মানে ভালো নাগরিক, মানে সুনাগরিক হওয়ার জন্য ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ টু ডু গুড ওয়ার্ক ইন সোসাইটি। তার মানে তোমার নিজেকে প্রস্তুত করতে হবে এই ভালো কাজ করার জন্য, সমাজে ভালো কাজ করার জন্য। ওয়েল দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইউর সেলফ, মানে কিভাবে তুমি নিজেকে প্রস্তুত করবা। ফার্স্ট ইউ নিড নলেজ, প্রথমে তোমার দরকার হলো কি, জ্ঞান। এটা মনে রাখবা, প্রথমে কি দরকার, জ্ঞান দরকার। টুডেজ সোসাইটি ইজ নলেজ বেসড, আজকের সমাজ হলো জ্ঞান ভিত্তিক। উইদাউট হ্যাভিং নলেজ অব মডার্ন সায়েন্স, মানে আধুনিক বিজ্ঞানের জ্ঞান ছাড়া, টেকনোলজিস মানে প্রযুক্তির জ্ঞান ছাড়া, ইনক্লুডিং আইসিটি অ্যান্ড আদার নেসেসারি সাবজেক্ট, আইসিটি এবং অন্যান্য প্রয়োজনীয় সাবজেক্ট ছাড়া, সাবজেক্টের জ্ঞান ছাড়া, ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি লিভিং আ গুড লাইফ, তাহলে তোমাকে একটা সুন্দর জীবন কাটাইতে অনেক প্রবলেমে পড়তে হবে। দ্য আদার এরিয়াস ইউ, অন্য জায়গায় আজ এ গুড সিটিজেন একটা সুনাগরিক হিসেবে, শুড হ্যাভ নলেজ অ্যাবাউট আর, এছাড়াও তোমাদের কতগুলো কি থাকতে হবে, সুনাগরিক হওয়ার জন্য কতগুলো জ্ঞান থাকতে হবে, কতগুলো বিষয় সম্পর্কে নলেজ থাকতে হবে। কি দেখো, যেমন স্টেট সম্পর্কে, আওয়ার স্টেট আমাদের রাষ্ট্র সম্পর্কে জানতে হবে, ইটস এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার, এর যে আইনি ক্ষমতা আছে, নির্বাহী ক্ষমতা আছে, এটা সম্পর্কে জানতে হবে যে কি কি বিষয়ে আইন প্রয়োগ করতে পারে। আর জুডিশিয়াল সিস্টেম আমাদের বিচারিক সিস্টেম সম্পর্কে জানতে হবে, বিচারিক ক্ষমতা সম্পর্কে জানতে হবে। আর গভর্নমেন্ট অ্যান্ড ইটস স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, আমাদের রাষ্ট্র গঠন, তারপরে এর হলো কার্যাবলী, এগুলো সম্পর্কে জানতে হবে। আর হিস্টোরি, কালচার, ট্র্যাডিশন, লিটারেচার, মোরাল ভ্যালু অ্যান্ড রিলিজিয়ান্স, মানে আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য, নৈতিক ভ্যালু, ধর্ম, এগুলো সম্পর্কে জানতে হবে। আর সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশনাল সিস্টেম, আমাদের আর্থসামাজিক কার্যাবলী এবং শিক্ষাগত যে শিক্ষার যে পদ্ধতি, এটা সম্পর্কে জানতে হবে। তো আমাদের কি করতে হলো, তাহলে সুনাগরিক হওয়ার জন্য এই অতিরিক্ত বিষয়গুলো জানতে হবে। সেকেন্ড, দ্বিতীয়ত দেখো, ইউ নিড স্কিলস টু ডু থিংস, মানে তোমার কোনো কাজ করার জন্য দক্ষতা অর্জন করতে হবে। নলেজ ইজ নট এনাফ, মানে তুমি যদি খালি বই পড়ে নলেজ অর্জন করলা, এটা পর্যাপ্ত নয়। নলেজ ইজ নট এনাফ, মানে জ্ঞান পর্যাপ্ত নয়। ইউ মাস্ট বি এবল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি, তার মানে তোমাকে সক্ষম হতে হবে এই তোমার জ্ঞানকে প্রয়োগ করার ক্ষেত্রে, সরাসরি, টু ডু থিংস প্র্যাকটিক্যালি। ফাইনালি, নোয়িং অ্যান্ড ডুইং থিংস উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স, তার মানে অবশেষে হলো এই যে নোয়িং, জানা, তুমি অনেক কিছু জানো, অ্যান্ড ডুইং থিংস এবং অনেক কিছু করবা, তো উইল ব্রিং অ্যাবাউট সেটা ঘটাবে, কি ঘটাবে, আর চেঞ্জ, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, আর চেঞ্জ মানে একটা পরিবর্তন নিয়ে আসবে, ইন ইউর বিহেভিয়ার টুয়ার্ডস আদার, মানে অন্যের প্রতি আচরণের দিকে। তো অন্যের সাথে তুমি কেমন আচরণ করবা, তাহলে তোমার এই জানাগুলো এবং তোমার কাজ করাগুলো, এটাই তোমার মধ্যে একটা পরিবর্তন ঘটাবে। দিস বিহেভিয়ারাল চেঞ্জ, এই যে আচরণগত একটা পরিবর্তন, উইল শো ইউর অ্যাটিটিউডস টুয়ার্ডস আদার্স, এই যে আচরণগত যে পরিবর্তন, এগুলো অন্যের প্রতি তোমার মনোভাব কেমন এটা তোমাকে দেখাবে। দ্যাট ইজ, ইট উইল শো হাউ ইউ থিঙ্ক, এটা দেখাবে কিভাবে তুমি চিন্তা করো, অ্যান্ড ফিল অ্যাবাউট এ পার্সন অর থিং, একজন ব্যক্তি বা একটা জিনিস বস্তু সম্পর্কে তুমি কিভাবে ভাবো বা কিভাবে কি অনুভব করো।
প্রিয় শিক্ষার্থীরা, যখন তুমি প্যাসেজ সুন্দর করে পড়বা, কয়েকটা মডেল কোশ্চেন করলে দেখবা যে তুমি যে কোনো আনসিনটাও পারবা। এটাই কিন্তু নিয়ম। কারণ তোমার পরীক্ষায় কোন মডেল কোশ্চেন আসবে এটা কিন্তু ফিক্স থাকে না। তারপরেও কিছু ইম্পর্টেন্ট থাকে যে আর তোমাদের যেহেতু এখন আনসিন, তাহলে যে কোনোটাই আসতে পারে। তো তোমাদের মাথায় রাখতে হবে কয়েকটা মডেল কোশ্চেন যখন মনোযোগ সহকারে করবা, তোমাদের এই ক্রিয়েটিভিটিটা ক্রিয়েট হবে। মনে রাখবা যে কিভাবে করতে হয়, অ্যান্সারগুলো কিভাবে পেতে হয় এবং কিভাবে পড়তে হয়, এগুলো তোমরা সুন্দর করে যদি কয়েকবার পড়ো, তাহলে তোমরা কয়েকটা মডেল কোশ্চেন করলে সব পেরে যাবে। ওকে, দেখো এরপরে দেখো কি বলছে, লেটস টেক অ্যান এক্সাম্পল। চলো আমরা একটা উদাহরণ দেখি। সাপোজ ইউ, মনে করো তুমি অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসাবে, নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম। তুমি শ্রেণীকক্ষে গ্রুপ ওয়ার্ক সম্পর্কে জানতে চাও। সো ইউ আস্ক ইউর সেলফ, তুমি নিজেকে প্রশ্ন করবা যে গ্রুপ ওয়ার্কটা কি। অর ইউর টিচার অর এনি ওয়ান এলস, তোমার শিক্ষককে প্রশ্ন করবা অথবা এনি ওয়ান এলস মানে অন্য কাউকে তুমি প্রশ্ন করবা। হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, তাহলে গ্রুপ ওয়ার্কটা কি, দলীয় কাজটা কি। আর ইউ মে ফাইন্ড অ্যাবাউট ইন আ বুক, হয়তো তুমি এটা একটা বইয়ের মাঝে খুঁজে পেতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু এখন গ্রুপ ওয়ার্ক বিষয়টা ইজি, কিন্তু এই আজ থেকে 7-8 বছর আগেও যে অনেক স্টুডেন্টরা জানতো না যে গ্রুপ ওয়ার্কটা আসলে কি। এখন তো পড়ালেখায় গ্রুপ ওয়ার্ক আছে, হ্যাঁ, ভার্সিটিতে গিয়েই তারা জানতো আসলে গ্রুপ ওয়ার্কটা, কিন্তু স্কুল লেভেলে তারা জানতো না যে গ্রুপ ওয়ার্ক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানতো না। কিন্তু এখন তো তোমরা অনেক গ্রুপ ওয়ার্ক করছো। আচ্ছা, ইন দিস ওয়ে ইউ মে নো, এভাবে তুমি জানতে পারবা। তাহলে তুমি নিজেকে প্রশ্ন করবা প্রথমে, গ্রুপ ওয়ার্কটা কি চিন্তা করবা, জানো না শিক্ষককে প্রশ্ন করবা অথবা অন্য কাউকে প্রশ্ন করবা। তো এভাবে তুমি জানতে পারবা গ্রুপ ওয়ার্কটা কি। অর ইউ মে ফাইন্ড অ্যাবাউট ইট ইন আ বুক, অথবা তুমি একটা বইয়ে খুঁজতে পারো। ইন দিস ওয়ে, এভাবে ইউ মে নো, তুমি জানতে পারো। অর ইউ মে হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক। তো তোমার এভাবে এই গ্রুপ ওয়ার্ক সম্পর্কে জ্ঞান হতে পারে। টু ডু গ্রুপ ওয়ার্ক, তাহলে এই যে দলীয় কাজ করার জন্য, গ্রুপ ওয়ার্ক করার জন্য, দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইন্টু টু ডু, দেখো, টু ডু গ্রুপ ওয়ার্ক, এই গ্রুপ ওয়ার্ক করার জন্য দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইন্টু গ্রুপস। তার মানে ক্লাসের সবাই, ক্লাসটাকে কি করা হয়, কয়েকটা গ্রুপে বিভক্ত করা হয়। ইচ গ্রুপ ইজ টু ডু সাম টাস্ক গিভেন বাই দ্য টিচার অর ইন দ্য টেক্সট বুক। মানে প্রত্যেক গ্রুপকে শিক্ষক কর্তৃক অথবা বই বই থেকে কতগুলো কি করা হয়, কাজ দেওয়া হয়। দ্য গ্রুপ মেম্বার্স উইল ডিসকাস, গ্রুপ মেম্বার আলোচনা করবে, অ্যান্ড শেয়ার আইডিয়াস অ্যান্ড পয়েন্টস, তার মানে এবং কি করবে, তাদের ধারণাগুলো, পয়েন্টসগুলো এগুলো শেয়ার করবে। ফাইনালি ওয়ান মেম্বার উইল রাইট দ্য আনসার, অবশেষে একজন করে সদস্য কি করবে, উত্তর দিবে। তো এইভাবে গ্রুপ ওয়ার্কের কাজগুলো করা হয়। দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপস, দেখো এরপরে তুমি কি করবা, গ্রুপ ওয়ার্কের কাজ শুরু করবা। অ্যান্ড ইচ গ্রুপ ইউ টেক টার্নস ডিসকাশন, ইন ইচ গ্রুপ ইউ টেক টার্নস ডিসকাসিং পয়েন্টস অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন। তো প্রত্যেক গ্রুপ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করবে, পয়েন্টসগুলো নিয়ে, এবং কোশ্চেন আনসার দিবে। ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি টু ডু টাস্ক, ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য টাস্ক, এভাবে তুমি প্রকৃতপক্ষে কাজটা করতে পারো। ইউর টিচার মে মনিটর অ্যান্ড হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক, তোমার শিক্ষক তোমাকে পর্যবেক্ষণ করতে পারে অথবা তোমাকে কাজটা করতে সাহায্য করতে পারে। লাস্টলি, অবশেষে, থ্রু রেগুলার গ্রুপ ওয়ার্ক, নিয়মিত গ্রুপ ওয়ার্কের মাধ্যমে, ইট ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশা করা হয়, দ্যাট যে দেয়ার উইল বি নোটিসেবল চেঞ্জেস ইন ইউর বিহেভিয়ার, তোমার আচরণে নোটিসেবল মানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। পসিবল চেঞ্জেস আর সম্ভাব্য পরিবর্তনগুলো হতে পারে, ইউ উইল ডেভেলপ দ্য স্কিল অফ স্পিকিং ফ্রিলি ইন ইংলিশ উইথ ইউর ক্লাসমেটস অ্যান্ড টিচার। তার মানে তোমার এই যে ক্লাসমেটস এবং শিক্ষকের সাথে স্বাধীনভাবে ইংরেজিতে কথা বলার দক্ষতা ডেভেলপ করতে পারে, বিকাশ হতে পারে। ইউর শাইনেস উইল গ্রাজুয়ালি ডিসঅ্যাপিয়ার, তোমার যে একটা লাজুকতা আছে, যে তুমি লজ্জা পাও একটু একটু, তোমার এই শাইনেসটা ধাপে ধাপে চলে যাবে। উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ হেল্পিং অ্যান্ড কোঅপারেটিং উইথ ইচ আদার, তো তোমরা একে অপরের প্রতি যে সাহায্য সহযোগিতার যে একটা মনোভাব, অ্যাটিটিউডটা, এটা ডেভেলপ করতে পারে। ইউ উইল লার্ন টু বিহেভ ইন আ ডেমোক্রেটিক ওয়ে, তুমি গণতান্ত্রিক উপায়ে আচরণ করা শিখবে। গণতান্ত্রিক ওয়ে আচরণ করা মানে সবাই মতামত দিবে, অন্যের মতামত শুনবে, পরে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া, এগুলো ডেমোক্রেটিক ওয়ে। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, দিস বিহেভিয়ারাল চেঞ্জেস
টেকিং প্লেস ইন ইউ ইনসাইড দ্য ক্লাসরুম। তার মানে এই যে তুমি এই যে আচরণগত পরিবর্তনগুলো ঘটে তোমার ভিতরে, ক্লাসরুমের ভিতরে, তো উইল বি ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন। এটা তোমাকে বাস্তব জীবনের যে ক্লাসরুমের বাইরে বাস্তব জীবনের যে পরিস্থিতিতে এটা ভূমিকা রাখবে। তাহলে এভাবে তোমরা ভালো করে প্যাসেজটা সুন্দর করে পড়বা, তবে তোমার প্রশ্নগুলো আনসার করতে অনেক সহজ হয়ে যাবে। দেখো কি বলছে, হোয়াট ডু ইউ নিড টু ডু থিংস প্র্যাকটিক্যালি। কোন কাজটা তোমাকে প্র্যাকটিক্যালি করতে হবে। ওকে, তো টেকনোলজি, নলেজ, স্কিল, থিওরি। শিক্ষার্থীরা দেখো, টেকনোলজি, নলেজ আর থিওরি হলো কোনো বিষয়ে পড়ালেখার যে থিওরি তত্ত্ব, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি না, এগুলো তোমাকে নলেজ অর্জন করতে হবে, হ্যাঁ, তোমাকে জানতে হবে। আর প্র্যাকটিক্যালি থাকতে কি হতে হবে, স্কিল, প্র্যাকটিক্যাল হবে স্কিল। তোমরা দেখো প্যাসেজে দেখো, উইদাউট হ্যাভিং নলেজ অফ মডার্ন সায়েন্স, টেকনোলজি, আইসিটি, আদার নেসেসারি সাবজেক্ট, এগুলো নলেজ থাকতে হবে, হ্যাঁ, এগুলো নলেজ থাকতে হবে। আর ইউনিট স্কিলস, দেখো ইউনিট স্কিলস টু ডু থিংস, নলেজ ইজ নট এনাফ, ইউ মাস্ট বি অ্যাবল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি। দেখছো, তাহলে যেখানে স্কিলস আছে, হ্যাঁ, তাহলে স্কিল তোমার কি করতে হবে, এই স্কিলটা থাকতে হবে যেটা প্র্যাকটিক্যালির জন্য। তাহলে হোয়াট ডু ইউ নিড টু ডু থিংস প্র্যাকটিক্যালি, টেকনোলজি, নলেজ, থিওরিক নলেজ থাকতে হবে এগুলো সম্পর্কে, আর প্র্যাকটিক্যালি স্কিল। ওকে, তাহলে এভাবে তোমাদের প্যাসেজে কিন্তু অ্যান্সারটা থাকবে। হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল লাইফ সিচুয়েশন। দেখো রিয়েল লাইফ সিচুয়েশন মানে কি, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট হলো আন্তঃব্যক্তিক কিছু দ্বন্দ্ব থাকে তোমার অভ্যন্তরীণ, প্রত্যেক ব্যক্তির মনের ভিতরে কিছু দ্বন্দ্ব কাজ করে, দ্বিধা কাজ করে, কি করবে কি করবে না। তো এটা তো রিয়েল লাইফ সিচুয়েশন না। এমপিরিক্যাল এভিডেন্স, না বিভিন্ন রকমের সাক্ষ্য প্রমাণ, আর না প্র্যাকটিক্যাল নেসেসিটি, আর ফাস্টিডিয়াস অ্যাটিটিউড। তো সেখানে দেখো প্র্যাকটিক্যাল নেসেসিটি, এই প্র্যাকটিক্যাল প্রয়োজনীয়তা, যে প্র্যাকটিক্যাল নেসেসিটি হলো এটা রিয়েল লাইফ সিচুয়েশন, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, আমরা সামনে যা দেখি এগুলোই হলো আমাদের প্র্যাকটিক্যাল নেসেসিটি। ওকে, তাহলে রিয়েল লাইফ সিচুয়েশন বলতে বোঝায় প্র্যাকটিক্যাল নেসেসিটি। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিফ্লেক্ট দ্য মেসেজ অফ দ্য প্যাসেজ। তাহলে এই প্যাসেজের আসলে আমাদের মেসেজটা কি দিল, আমরা যে পড়লাম আমাদেরকে কি বার্তা দিল, নলেজ অ্যাবাউট এ কান্ট্রি, একটা দেশের নলেজ জ্ঞান অর্জন করা, নাকি প্রিপারেশন ফর বিং আ গুড সিটিজেন, না একটা সুনাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। এটা কিন্তু আমাদের বলেছিল, না গ্রুপ ওয়ার্ক করা নাকি বিহেভিয়ারাল চেঞ্জ। দেখো তুমি গ্রুপ ওয়ার্ক করলে তোমার বিহেভিয়ারাল চেঞ্জ হবে, আর তোমার এই বিহেভিয়ারাল চেঞ্জের জন্য, তোমার সমাজে ভালো সিটিজেন হওয়ার জন্য তোমাকে বিভিন্ন বিষয়ে নলেজ থাকতে হবে। এবং তার মানে এটা মূলত আমাদের প্যাসেজটা আমাদেরকে বলছে প্রিপারেশন ফর বিং আ গুড সিটিজেন। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য পার্ট অফ গ্রুপ ওয়ার্ক। তাহলে দেখো নিচের কোনটা গ্রুপ ওয়ার্কের অংশ না, তুমি নিজেরাই বুঝতে পারবে। দেখো অ্যান্সারিং কোশ্চেন্স, প্রশ্নের উত্তর দেওয়া। তো আমরা জানি গ্রুপ ওয়ার্কে কিন্তু কোশ্চেনের উত্তর দিতে হয়। ওকে, শেয়ারিং আইডিয়াস, আমরা জানি গ্রুপ ওয়ার্কে পয়েন্ট ডিসকাশন করতে হয়, আইডিয়া শেয়ার করতে হয়, কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। তাহলে ডিসকাসিং পয়েন্ট, তাহলে এটাও কিন্তু গ্রুপ ওয়ার্কের একটা অ্যাক্টিভিটি। তাহলে কি হবে, অ্যাভয়েডিং আদার্স অপিনিয়ন। তো সেক্ষেত্রে গ্রুপ ওয়ার্কে কিন্তু অন্যের মতামত অ্যাভয়েড করা এটা না, এটা ডেমোক্রেটিক হয়ে আমাদের অপিনিয়ন দিতে হয়। তাহলে এটা গ্রুপ ওয়ার্কের কাজ না। আরেকটা জিনিস তোমার মনে রাখবা, অনেক শিক্ষার্থী দেখে গ্রুপ ওয়ার্কের কোনটা, তাহলে প্রথমে মনে করছে এটাই অ্যান্সার দিয়ে দিল। তোমরা পরে দেখবা প্রশ্নতে কি বলছে, যে ইজ নট দ্য পার্ট, মানে পার্ট না যেটা। তাহলে পার্ট না কিন্তু এই লাস্টেরটা, তিনটাই কিন্তু গ্রুপ ওয়ার্কের অংশ। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লেজিসলেটিভ পাওয়ার রিফার টু। আমরা বলেছিলাম যে লেজিসলেটিভ পাওয়ার থাকতে হবে, হ্যাঁ, লেজিসলেটিভ পাওয়ারটা কি, একটা রাষ্ট্রের কিছু লেজিসলেটিভ পাওয়ার থাকে। এটা ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য, নাকি কালেকটিভ এনার্জি, না সংগঠিত একটা শক্তি, সমষ্টিগত শক্তি, লিগাল অথরিটি, নাকি আনলিমিটেড পাওয়ার। তো সেক্ষেত্রে লেজিসলেটিভ বলতে আনলিমিটেড পাওয়ার বোঝায় না, লিগাল অথরিটি মানে একটা রাষ্ট্রের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে, হ্যাঁ, মানে প্রশাসনিক কিছু ক্ষমতা থাকে, কিছু লেজিসলেটিভ পাওয়ার থাকে, সেটা তাদের রাষ্ট্রের লিগাল অথরিটি। রাষ্ট্র এই লিগাল অথরিটিতে বৈধ কর্তৃত্বের মাধ্যমে রাষ্ট্র যে অনেক আইন প্রয়োগ করতে পারে। তো এটা হলো লিগাল অথরিটি, এটা হলো লেজিসলেটিভ পাওয়ার। তো শিক্ষার্থীরা তারপরের প্রশ্ন দেখো, রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ডু ইউ ইউটিলাইজ দ্য বিহেভিয়ারাল চেঞ্জ, মানে কিভাবে তুমি বুঝতে পারবা তোমার আচরণগত পরিবর্তন হয়েছে। হোয়াট শুড বি ডান টু ডু গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক করার জন্য কি করতে হবে। হোয়াট আর দ্য সাবজেক্টস ওয়ান শুড নো টু
টু বি আ গুড সিটিজেন? একজন মানুষকে কি করতে, ভালো নাগরিক হওয়ার জন্য, সুনাগরিক হওয়ার জন্য কোন বিষয়গুলো জানতে হবে? হাউ ইজ এ টাস্ক ডান বাই গ্রুপ ওয়ার্ক? মানে কিভাবে এই গ্রুপ ওয়ার্ক দ্বারা কাজগুলো করা হয়, গ্রুপ ওয়ার্কের কাজগুলো করা হয়। হাউ ক্যান ইউ হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক? কিভাবে তোমার গ্রুপ ওয়ার্কের জ্ঞানগুলো থাকতে পারে? তো সেক্ষেত্রে সবগুলো কিন্তু কোশ্চেনই কিন্তু আমাদের প্যাসেজে আছে। তোমাকে শুধু সাজায় লিখতে হবে। দেখো, তাহলে তোমরা কিভাবে লিখবা? প্রথম কোশ্চেনটা যে হাউ ডু ইউ ইউটিলাইজ দ্য বিহেভিয়ারাল চেঞ্জ? দেখো, দ্য বিহেভিয়ারাল চেঞ্জেস টেকিং প্লেস ইন আস ইনসাইড দ্য ক্লাসরুম উইল বি ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন। তোমার যদি, তুমি কিভাবে বুঝতে পারবা যে বিহেভিয়ারাল চেঞ্জ হয়েছে? তুমি ক্লাসরুমে পড়বা আর বাইরে যেন দেখা যায় যে তুমি প্রয়োগ করতে পারছো। তুমি পরে ক্লাসরুমে পড়েছো, শিক্ষায় পড়েছে কিনা, কিন্তু তুমি ক্লাসরুমের বাইরে দেখাইতে পারছো না, তাহলে তোমার বিহেভিয়ারাল চেঞ্জ হয়নি। তার মানে হাউ ডু ইউ ইউটিলাইজ দ্য বিহেভিয়ারাল চেঞ্জেস? কিভাবে বিহেভিয়ারাল চেঞ্জেস দেখা যায়, বোঝা যাবে? আসলে বিহেভিয়ারাল চেঞ্জেস টেকিং প্লেস ইন আস ইনসাইড দ্য ক্লাসরুম উইল বি ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন। তো শিখে দেখো, এই সেন্টেন্সটা কিন্তু আমরা প্যাসেজেই পড়েছিলাম। এখানে দেখো, এই যে দিস বিহেভিয়ারাল চেঞ্জেস টেকিং প্লেস ইন ইউ ইনসাইড ক্লাসরুম উইল বি ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অ্যান্সারটা কিন্তু এখানে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা, যে বিহেভিয়ারাল চেঞ্জগুলো তোমার ভিতরে ক্লাসরুমে তৈরি হবে, কিন্তু বাইরে তোমার এটা প্রকাশ পাবে। তাহলে এখানে ইন ইউ এর জায়গায় লিখবো আমরা ইন আস, যেহেতু তুমি আমার একজন শিক্ষার্থী, তো শিক্ষার্থীর ক্ষেত্রে তুমি ইউ লিখতে পারবা না, তোমাকে আস লিখতে হবে, তোমার ভিতরে তোমার কথা নিয়ে লিখতে হবে। তো দিস বিহেভিয়ারাল চেঞ্জেস টেকিং প্লেস ইন আস, ফার্স্ট পার্সনে লিখতে হয় মূলত। তাহলে তুমি ইন আস লিখবা, ইনসাইড দ্য ক্লাসরুম উইল বি ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন। তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবা। তাহলে আচরণগত পরিবর্তনের ক্ষেত্রে মূল বিষয়টা হলো ক্লাসরুমে তৈরি হবে এবং বাইরে প্রকাশ পাবে। নেক্সট কোশ্চেনটা দেখো, হোয়াট শুড বি ডান টু ডু গ্রুপ ওয়ার্ক? তাহলে গ্রুপ ওয়ার্ক করার জন্য কি করতে হবে, কি কাজ করতে হবে? আমরা জানি যে গ্রুপ ওয়ার্ক জন্য কি করতে হয়, যে টু ডু গ্রুপ ওয়ার্ক দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইনটু গ্রুপস। ক্লাসকে কতগুলো গ্রুপে ডিভাইড করতে হবে, এন্ড ইচ গ্রুপ উইল ডু সাম টাস্ক গিভেন বাই টিচার, এবং প্রত্যেক গ্রুপকে কতগুলো কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটা কিন্তু প্যাসেজেই দেওয়া আছে। ওকে, টু ডু গ্রুপ ওয়ার্ক কি করতে হবে? টু ডু গ্রুপ ওয়ার্ক দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইনটু গ্রুপস, তো ইচ গ্রুপ ইজ টু ডু সাম টাস্ক গিভেন বাই দ্য টিচার অর ইন দ্য টেক্সট। তাহলে তোমরা যখন প্যাসেজ ভালো করে পড়বা, তখন কিন্তু তোমরা জানতে পারবা লাইনটা কোথায় আছে। ওকে, তাহলে তোমাদেরকে ভালো করে প্যাসেজটা পড়তে হবে। তারপর থার্ড কোশ্চেনটা দেখো কি বলছে, হোয়াট আর দ্য সাবজেক্ট ওয়ান শুড নো টু বি এ গুড সিটিজেন? তাহলে গুড সিটিজেন, সুনাগরিক হওয়ার জন্য কি জানতে হয়? এটা কিন্তু আমরা প্যাসেজে পড়েছিলাম যে টু বি গুড সিটিজেন ওয়ান শুড নো অ্যাবাউট ওয়ানস কান্ট্রি, ইটস কনস্টিটিউশন, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়াল সিস্টেম, হিস্টোরি ট্র্যাডিশন অ্যালং উইথ সোশিও ইকোনমিক ফ্যাক্টর। তাহলে তোমরা কি করবা, এই পুরাটা লিখে দেবা, এই লাইনটা এখানে আসবে। তাহলে কি হলো যে টু বি গুড সিটিজেন, তার মানে একজন মানুষকে দেশ সম্পর্কে জানতে হবে, সংবিধান জানতে হবে, নির্বাহী এবং বিচারিক ক্ষমতা সম্পর্কে জানতে হবে, ইতিহাস ঐতিহ্য এগুলো জানতে হবে। এটা কিন্তু আমাদের প্যাসেজে হুবহু লাইনটা ছিল। তাহলে তোমরা দেখো ফোর্থ কোশ্চেনটা দেখো কি বলছে, হাউ ইজ এ টাস্ক ডান বাই গ্রুপ ওয়ার্ক? কিভাবে গ্রুপ ওয়ার্কের কাজগুলো করা হয়? তাহলে এ টাস্ক ইজ ডান থ্রু ডিসকাশন অফ পয়েন্টস অ্যান্সারিং কোশ্চেন্স বাই দ্য মেম্বার্স অফ গ্রুপ। এই সেন্টেন্সটাও কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া আছে, কারণ এটাও কিন্তু প্যাসেজে আছে যে গ্রুপ ওয়ার্ক করার জন্য কি করতে হবে। প্রথমে ডিসকাশন করতে হবে, তারপরে শেয়ার করতে হবে আইডিয়াগুলো, তারপরে অ্যান্সারিং কোশ্চেন, ওইখানে আরো সুন্দর করে দেওয়া আছে প্যাসেজে। তাহলে তোমরা ওইটাও লিখতে পারবা। হাউ ক্যান ইউ হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক? কিভাবে তোমার গ্রুপ ওয়ার্কের নলেজ তৈরি হবে? তাহলে তুমি তার মানে ইউ এর জায়গায় তুমি লিখতে পারবা আই, তুমি লিখবা আই ক্যান হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক। মানে কি হলো, যে তুমি তোমার গ্রুপ ওয়ার্ক সম্পর্কে জ্ঞান হতে পারে কিভাবে, মানে তার মানে তোমাকে টিচারকে কাজ করতে হবে অথবা অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে। তার মানে তুমি এখানে ইউ এর জায়গায় তুমি আই বা উই দিয়ে লিখতে পারবে। ওকে, উই ক্যান হ্যাভ নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক বাই ডিসকাসিং অ্যামং আওয়ারসেলফ, নিজেদের মধ্যে আলোচনা করা, অর আস্কিং আওয়ার টিচার অর এনিবডি এলস, অর ফাইন্ডিং অ্যাবাউট ইট ইন আ বুক। তাহলে এভাবে তোমরা সুন্দর করে আনসারটা লিখে ফেলবা। এই কোশ্চেনের আনসারগুলো কিন্তু তোমরা প্যাসেজে পেয়ে যাবে। ওকে, তাহলে প্যাসেজ তোমাদের ভালো করে পড়তে হবে, তাহলে তোমরা নতুন মডেল কোশ্চেনগুলো তোমাদের জন্য সুবিধা হবে। এরপরে যে বিষয়টা দেখো, যে বিলো ইজ আ টেবিল উইথ টু কলামস, মানে নিচে দুইটা কলাম দিয়ে একটা টেবিল আছে। ইন দ্য লেফট কলাম আর ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, লেফট কলামে প্যাসেজ থেকে ওয়ার্ডগুলো দেওয়া আছে। ইন দ্য রাইট কলাম আর ডেফিনেশন, আর রাইট কলামে আছে ডেফিনেশন মানে সংজ্ঞাগুলো দেওয়া আছে। ম্যাচ ইজ ওয়ার্ড
উইথ দ্য কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দ্য করেসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডেড। তার মানে এখান থেকে কি করতে হবে, আমাদেরকে ম্যাচ করতে হবে, এখানে আমাদের ম্যাচ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো সিটিজেন আছে, তাহলে সিটিজেনের সাথে, সিটিজেন মানে নাগরিক, সিটিজেন মানে নাগরিক। আমরা জানি সিটিজেন কারা, আ পারসন হু ইজ এ মেম্বার অফ এ পার্টিকুলার কান্ট্রি, যে ব্যক্তি একটা একটা বিশেষ দেশের সদস্য, অ্যান্ড হু হ্যাজ রাইটস বিকজ অফ বিং বর্ন দেয়ার, সেখানে জন্মগ্রহণ করার কারণে তার কতগুলো অধিকার আছে, তাহলে ওই লোকটা হলো ওই দেশের নাগরিক বলা হয়। ওকে, তাহলে এটা হলো সিটিজেন। তাহলে তোমরা কি করবা, সিটিজেন হলো কি, এই যে এ হলো 3 সিটিজেন। ওকে, তারপর দেখো বি কোনটা লিখবা, যে জুডিশিয়ালটা কি, জুডিশিয়াল মানে বিচারিক বোঝায়, বিচার, জুডিশিয়াল পাওয়ার মানে বিচারিক ক্ষমতা। একটা দেশের সুপ্রিম কোর্ট থাকে, হাইকোর্ট থাকে, উচ্চ আদালত, নিম্ন আদালত থাকে, হ্যাঁ। জুডিশিয়াল হলো কি, তাহলে বিচারিক ক্ষমতা। জুডিশিয়াল তাহলে কি হবে, ইনভলভিং আ কোর্ট, তার মানে কোর্টের সাথে জড়িত, হ্যাঁ, এটা আদালতের সাথে জড়িত। আর অ্যাটিটিউড এটা হলো মনোভাব, অ্যাটিটিউড হলো কি মনোভাব, যে আ ফিলিং অর অপিনিয়ন, একজনের অনুভূতি কেমন হবে, হ্যাঁ, বলে না তার প্রতি আমার অ্যাটিটিউডটা এরকম, তার প্রতি আমার অ্যাটিটিউডটা এরকম, তার অ্যাটিটিউড অথবা অ্যাটিটিউড, হ্যাঁ। তাহলে হলো আ ফিলিং অর অপিনিয়ন অ্যাবাউট সামথিং অর সামওয়ান অর বিহেভিং দ্যাট ইজ কজড বাই দিস, কোনো একটা বিষয় সম্পর্কে মনোভাব, অনুভূতি অথবা মতবাদ। নটিসেবল মানে নোটিস করার মতো, যেটাকে একদম উল্লেখ করার মতো। আমার নটিসেবল তাহলে কি হবে, হলো ইজি টু সি অর রিকগনাইজ, ইজি টু সি অর খুব সহজে দেখা যায়, নোটিস করা যায়, খুব সহজে রিকগনাইজ করা যায়, এটা হলো নটিসেবল। আর কনস্টিটিউশন হলো সংবিধান, প্রত্যেক রাষ্ট্রের একটা সংবিধান থাকে, সেখানে নির্দিষ্ট কতগুলো নিয়ম থাকে। তো দ্য সেট অফ পলিটিক্যাল প্রিন্সিপালস, মানে বাই হুইচ দ্য স্টেট অর অর্গানাইজড ইজ গভর্নড, হ্যাঁ, তার মানে কতগুলো রাজনৈতিক কতগুলো নীতি, পলিটিক্যাল কতগুলো নীতি, রাষ্ট্র পরিচালনার কতগুলো নীতি, যেগুলো কি করা হয়, যেগুলো তৈরি করা হয় রাষ্ট্র পরিচালনা করার জন্য। তাহলে এগুলো হলো, এটা হলো কনস্টিটিউশন। তাহলে তোমরা এভাবে দেখো, এগুলো কিন্তু একদম ইজি। তোমরা তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, যে অনেক সময় দুইটা বা একটা কঠিন হতে পারে তোমার কাছে, কিন্তু তখন তুমি কি করবা, ওটা বাদ রেখে অন্যগুলো দাগাবা, পরে দেখবা যে যেটা দেখবা যে মনে হচ্ছে যে যেটা বাদ আছে, পরে ওর উপর বেস করে দাগাই ফেলবা, দেখবা মিলে গেছে। ওকে, আর অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবা, 1-এর সাথে 3 দিয়ে, পরে তোমরা তোমরা 1 a+3, হ্যাঁ, a+3 লেখার পরে একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দেওয়ার পরে তারপর তুমি সিটিজেন শব্দটা লিখে একটা হাইফেন দিয়ে এটা লিখবা, যে এ পার্সন হু, তার মানে এই পাশে নিচে নিচে লিখবা, a+3 দিবা, আর এই পাশে তুমি এটা লিখে দিবা, b+4 দিয়ে আবার এই পাশে তোমরা অ্যান্সারটা লিখে দিবা, মানে তোমরা নামগুলো বর্ণনাগুলো এখানে এই পাশে সাইডে আবার লিখে দিবা। ওকে, তারপরে দেখো, রিড দ্য ফলোইং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস, মানে কনভারসেশনটা বলতে বলছে, আবার নিজের কাজগুলো করতে বলছে। বকুল বলতেছে, এভরি ডে মেনি পিপল ফল ভিকটিম টু রোড অ্যাক্সিডেন্টস, প্রতিদিন অনেক লোক সড়ক দুর্ঘটনার শিকার হয়। কনসিকুয়েন্টলি ইরিপারেবল লসেস আর কজ টু লাইফস অ্যান্ড প্রপার্টিস, এভাবে কি হয়, অপূরণীয় ক্ষতি হয় জীবন এবং সম্পদের। ইন সাম ওয়ার্স কেসেস, কতগুলো ক্ষেত্রে জটিল হয়ে যায়, এমন পরিস্থিতি খারাপ হয়ে যায়, পিপল লস দেয়ার ভ্যালুয়েবল লাইফস, মানুষ তাদের মূল্যবান জীবন হারিয়ে ফেলে। নয়ন বলছে, ইটস রিয়েলি আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, সত্যি এটা একটা অনেক বড় দুশ্চিন্তার বিষয়। ডু ইউ নো দ্য কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট, তুমি কি জানো সড়ক দুর্ঘটনার কারণ? মুকুল বলতেছে, আই থিঙ্ক রিকলেস ড্রাইভিং, মানে মানে নিয়ম তোয়াক্কা না করে যে গাড়ি চালানো, ইনক্রিজ অফ আনলাইসেন্সড অ্যান্ড ফল্টি ভেহিকেল, বিভিন্ন ত্রুটিপূর্ণ এবং লাইসেন্সবিহীন যে গাড়ি আছে, যানবাহন আছে, ভেহিকল ল্যাডেন উইথ মোর প্যাসেঞ্জার অ্যান্ড গুডস, তার মানে যানবাহনগুলোতে অনেক বেশি যাত্রী এবং পণ্য পরিবহন। ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, মানে ট্রাফিক রুলের ট্রাফিক নিয়মগুলো ভঙ্গ করা। আনস্কিল ড্রাইভার্স আর বেসিক্যালি রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট, এবং অদক্ষ ড্রাইভারগুলো মূলত এই সড়ক দুর্ঘটনার মূল কারণ। নয়ন বলছে, দেখো আনপ্ল্যান্ড রোডস, আবার এই যে এটা একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, রাস্তা অপরিকল্পিত, হ্যাঁ, ইরেগুলারিটিস অ্যান্ড করাপশন অফ ট্রাফিক পুলিশ আর অলসো রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট, তার মানে আনপ্ল্যানেড রোডস, মানে অপরিকল্পিত রাস্তাঘাট, তারপরে হলো তোমার ইরেগুলারিটিস, কোনো নিয়ম না মানা, নিয়ম তার মানে কোনো নিয়ম না মেনে, তারপর দুর্নীতি,
ট্রাফিক পুলিশের দুর্নীতি, এগুলো কিন্তু সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ। বকুল বলছে রাইট ইউ আর, তুমি ঠিক বলেছো। তো জ ওয়াকিং ইজ অলসো রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট। শিক্ষার্থীরা এখানে কিন্তু তোমরা একটা স্পেস হবে, হ্যাঁ। তো জ ওয়াকিং ইজ অলসো রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট। তাহলে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, কোনো কিছু না বুঝে তুমি কি করলা, যেভাবে আড়াআড়িভাবে যে কোনোভাবে তুমি রাস্তা দিয়ে চলতেছো, হ্যাঁ। তো তুমি যদি রাস্তা দিয়ে হাঁটার সময় নিয়ম মেনে না হাঁটো, চলাচল করো, রাস্তা পারাপার করো, তখনও কিন্তু তোমার কি হবে, দুর্ঘটনা ঘটতে পারে। বলছে ওয়েল, হোয়াটস আর দ্য রেমেডিস অফ রোড অ্যাক্সিডেন্ট। তাহলে এর প্রতিকারটা কি, আমরা এটাতে কিভাবে মুক্তি পাবো? বকুল বলছে যে আই থিঙ্ক ফার্স্ট অফ অল রিকলেস ড্রাইভিং শুড বি স্টপড এট এনি কস্ট। প্রথমে আমাদের যে রিকলেস ড্রাইভিংটা ছিল এটা দূর করতে হবে যে কোনোভাবে, যে নির্বিচারে অহরহ গাড়ি চালাতে পারবে না, যে যেভাবে খুশি সেভাবে। সেকেন্ডলি, দোজ হু ভায়োলেট ট্রাফিক রুলস শুড বি গিভেন এক্সেম্পলারি পানিশমেন্ট অ্যান্ড পেনাল্টি। দ্বিতীয়ত হলো, যারা ট্রাফিক নিয়ম ভঙ্গ করবে তাদেরকে একদম মানে উল্লেখযোগ্য শাস্তি দিতে হবে এবং পেনাল্টি দণ্ড করতে হবে, জরিমানা করতে। থার্ডলি, তৃতীয়ত, আনলাইসেন্স অ্যান্ড আনফিট ভেহিকল শুড বি সিজড অ্যান্ড ডিস্ট্রয়েড। লাইসেন্সবিহীন এবং যেগুলো আনফিট ভেহিকল ছিল, যানবাহন ছিল, এগুলোকে সিজ করতে হবে, এগুলোকে ধরতে হবে এবং ধ্বংস করে ফেলতে হবে। ফোর্থলি, মোর ফ্লাইওভার্স অ্যান্ড ফুটওভার ব্রিজেস শুড বি বিল্ড। অনেক ফ্লাইওভার করতে হবে এবং ফুটওভার ব্রিজগুলো করতে হবে। বিসাইডস আওয়ার রোড শুড বি ওয়েডেন্ট। এছাড়া আমাদের রাস্তাগুলোও প্রশস্ত করতে হবে। নন বলছে পাবলিক অ্যাওয়ারনেস অলসো শুড বি রেজ টু অবে ট্রাফিক রুলস। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এই ট্রাফিক নিয়মগুলো এগুলো পালন করার জন্য। বকুল বলছে দেখো, ইয়েস আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে ধন্যবাদ। তাহলে এভাবে তোমাদেরকে এই প্যাসেজটা ভালো করে এটা পড়বা, ডায়লগটা পড়বা। ও কি বলছে দেখো, নাও গিভ ইউর অপিনিয়ন্স ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্টস। এবার তোমাকে অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করতে হবে এই স্টেটমেন্টটা নিয়ে। কি বলছে, অনলি দ্য ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট। শুধুমাত্র ড্রাইভাররা রোড অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। তো শিখে দেখো, ইজি একদম অপিনিয়ন। তার মানে প্রথম প্যাসেজটা পড়বা, ওইটা থেকে তোমাদের দুইটা আইটেম থাকবে, কোশ্চেন অ্যান্সার থাকবে আর হলো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তো তোমরা যদি প্যাসেজ ভালো করে পড়ো তাহলে কিন্তু সেই উত্তরটা পেরে যাবা। তার মানে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, এগুলোতে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তোমরা 3টা থেকে 4টা মডেল কোশ্চেন ভালো করে সলভ করা শিখবা, তাতেই হবে। এবার তোমার দেখো অপিনিয়ন দিতে বলছে। এখন অপিনিয়ন কি করবো, তোমরা কি মুখস্থ করবো অপিনিয়ন? না, অপিনিয়ন মুখস্থ করার দরকার নেই। একটু 3-4টা মডেল কোশ্চেনের অপিনিয়ন প্র্যাকটিস করবা। দেখো অপিনিয়ন কিভাবে লেখে দেখো। তাহলে এখানে কিন্তু রেসপন্সিবল কিন্তু বলছে রোড অ্যাক্সিডেন্ট। তা তুমি কখনো এটা একমত হবা না, এগ্রি করবা না। কারণ রোড অ্যাক্সিডেন্টের জন্য শুধুমাত্র তুমি কখনো এটা একমত হবা না যে শুধুমাত্র ড্রাইভাররাই দায়ী হলো রোড অ্যাক্সিডেন্টের জন্য। এটা কখনো একমত হবে না। তাহলে তো বলে আই ডিসঅ্যাগ্রি। কারণ অনেকগুলো কারণ কিন্তু আছে, আমরা এখানে অনেকগুলো কারণ পেয়েছিলাম। দেখো রোড অ্যাক্সিডেন্টের পিছনে অনেক কারণ ছিল। কি ছিল? আনপ্ল্যানেড রোড ছিল, ইরেগুলারিটিস, করাপশন অফ ট্রাফিক পুলিশ ছিল, তারপরে ভায়োলেশন ট্রাফিক রুল ছিল, আনস্কিল ড্রাইভার ছিল, মোর প্যাসেঞ্জার অ্যান্ড গুডস ভেহিকলস ল্যাডেন উইথ মোর প্যাসেঞ্জার গুডস, তারপর রিকলেস ড্রাইভ, ইনক্রিজ অফ আনলাইসেন্স অ্যান্ড ফল্টি ভেহিকল, তারপরে হলো দেখো রোডের প্রবলেম ছিল। তাহলে এইগুলো কিন্তু অনেকগুলো প্রবলেম ছিল, শুধু ড্রাইভাররাই একমাত্র দায়ী না। তাহলে কি হলো, তোমরা নিজেরাই বুঝতে পারছো সেন্টেন্সগুলো কিন্তু প্যাসেজই আছে। তুমি প্যাসেজ থেকেই নিজের মতো করে ওই সেন্টেন্সগুলোই একটু দিয়ে দিবা, ওকে। আর নর্মাল তোমরা একটু টেন্সের স্ট্রাকচার শিখবা, যে কিভাবে সেন্টেন্সটা লেখে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে দিবা, টেন্সের স্ট্রাকচারটা মেইনটেইন করবা, ওকে। তাহলেই হয়ে যাবে। আনসার টু দ্য কোশ্চেন দেখো, তাহলে আমরা কিভাবে লিখবো, যে আই ডোন্ট থিঙ্ক অনলি ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট। শুধুমাত্র ড্রাইভাররাই দায়ী না, দো দে আর দ্য মেইন কালপ্রিট, তবে তারা কিন্তু প্রধান, হ্যাঁ, ড্রাইভাররাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। তারপর হলো কি, দো দে আর দ্য মেইন কালপ্রিট। এছাড়াও ফল্টি অ্যান্ড ওভারলেটেড ভেহিকলগুলো, আনপ্ল্যানেড রোডসগুলো, করাপশন অফ ট্রাফিক পুলিশ, ইভেন জো ওয়াকিং ইজ রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু দায়ী। এছাড়া দ্য গভ শুড ইমপ্লিমেন্ট দ্য ট্রাফিক রুলস স্ট্রিক্টলি অ্যান্ড পাবলিক শুড বি মেড অ্যাওয়ার অফ ফর ইটস রেমেডি। তা তুমি একমত না, তা তুমি একটু রেমেডিটাও দিতে পারো, ওকে। তাহলে তুমি এভাবে সুন্দর করে লিখে ফেলবা। এটা কিন্তু একটু 2-3টা প্র্যাকটিস করলে পেরে যাবা। নেক্সট যেটা দিছে দেখো, তোমাদেরকে কি করতে হবে, রিড দ্য ফলোইং টেক্সট অন বুলিং। তাহলে তোমরা বুলিং নিয়ে একটা টেক্সট পড়বা, তোমরা জানো বুলিং কি। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, তারপর নিজের কাজগুলো করব। দেখো বুলিংটা কি, বুলিং মিনস দ্য ইউজ অফ ফোর্স। বুলিং মানে কি? ফোর্স ব্যবহার করা। দেখো
অনেক সময় রাস্তাঘাটে তোমাকে কেউ মাইর দিল ধরে স্কুলে যাচ্ছ, অথবা কেউ তোমাকে বকা দিল, কেউ গালি দিল, কেউ ইপটিজিং করলো, এগুলো কিন্তু বুলিং। হ্যাঁ, তাহলে কি হলো? ইউজ অফ ফোর্স, হার্টফুল টিজিং অর থ্রেট, কোনো হুমকি দিল অথবা কোনো আঘাতপূর্ণ টিজ করলো তোমাকে, অর টু অ্যাবিউজ আদার্স অ্যাগ্রেসিভলি, অথবা কি করলো? অন্যদেরকে আক্রমণাত্মকভাবে তাকে কি করা? মাইর দেওয়া, অত্যাচার করা। হ্যাঁ, ইট ইজ দ্য অ্যাক্টিভিটি অফ রিপিটেড। আসলে এগুলো ঘটনাগুলো বারবার হয়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইন্টেন্ডেড টু হার্ট আদার্স ফিজিক্যালি, মেন্টালি অর ইমোশনালি। তাহলে এই যে আক্রমণাত্মক আচরণগুলো অন্যকে কিন্তু শারীরিকভাবে, মানসিকভাবে এবং আবেগীয়ভাবেই মানুষকে কিন্তু অনেক হার্ট করে, মানে আঘাত দেয়। দিস ক্যান হ্যাপেন ইন স্কুল, অফিস, স্ট্রিট অর অ্যাট হোম। এগুলো কিন্তু ঘটতে পারে তোমার স্কুলে, অফিসে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, অথবা বাসায় হতে পারে। বুলিং ক্যান বি ভার্বাল, মানে বুলিং হতে পারে মুখে, কথায় বুলিং হতে পারে। ইন হুইচ চিলড্রেন মেক ফান অফ আদার্স, যেমন তুমি অন্যকে দেখে মজা করলা, যেখানে ছেলেমেয়েরা অন্যের সাথে মজা করে। তো এই মজা করা মানে এই মজা করা না, মজা করা মানে কল দেম বাই ব্যাড নেমস। মনে রাখবা, কল বাই নেমস মানে গালিগালাজ করা। তাহলে কল দেম বাই ব্যাড নেমস মানে কি? তাহলে গালিগালাজ করা, খারাপ নামে ডাকা, খারাপভাবে গালি দেওয়া। স্প্রিট রিউমার্স অ্যাবাউট দেম, কারো সম্পর্কে গুজব ছড়িয়ে দেওয়া। মনে রাখবা, রিউমার্স বলো কি? গুজব। কারণ এই গুজব ছড়িয়ে দেওয়া, মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া। ইট ক্যান বি ফিজিক্যাল, এটা শারীরিক হতে পারে। তার মানে আমরা দেখলাম বুলিং হতে পারে ভার্বাল। ভার্বাল বুলিং গুলো কোনগুলো? এই যে কল দেম বাই ব্যাড নেমস, গালিগালাজ করা, তারপর মেক ফান মানে মজা করা, হাসি ঠাট্টা করা, তামাশা করা, স্প্রিট রিউমার গুজব ছড়ানো, এগুলো হলো ভার্বাল বুলিং। তাহলে এটা মনে রাখবা। এবার ইট ক্যান বি ফিজিক্যাল, এটা শারীরিক হতে পারে। ইন হুইচ দে হিট আদার্স, যেটা তারা অন্যকে, যেটার মাধ্যমে আঘাত করে, অর ডিস্ট্রয় দেয়ার থিংস, তাদের জিনিস নষ্ট করে। ইট ক্যান অলসো হ্যাপেন অর অন অনলাইন ভায়া ডিজিটাল ডিভাইসেস, এটা কিন্তু ডিজিটাল মাধ্যমেও হতে পারে। when someone uses dirty language or sends bad pictures or messages, অনেক সময় অনেকে কি করে? ডার্টি ল্যাঙ্গুয়েজ কি করলো, অথবা কোনো খারাপ ছবি অথবা বার্তা কাউকে অনলাইনে পাঠিয়ে দিল, কিন্তু সে সামনাসামনি গালি দিল না, কিছু করলো না। হ্যাঁ, এভাবে সেটা করলো। দিস আর, এটা কিন্তু ডিজিটাল ডিভাইসের মাধ্যমে। দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে, হুইচ লিড টু বুলিং, যেগুলো বুলিং ঘটায়। সামটাইমস সাম চিলড্রেন আর জেলাস অফ আদার্স, মাঝে মাঝে কিছু ছেলেমেয়েরা অন্যের সাথে অনেক ঈর্ষান্বিত হয়। হ্যাঁ, জেলাস হয়। দে ক্যান নট সি এনিওয়ান ডুইং বেটার দ্যান দেম, তারা কিন্তু দেখতে পারে না এনিওয়ান ডুইং বেটার দ্যান দেম, সো দে স্টার্ট বুলিং আদার্স। হ্যাঁ, তখন তারা কি করে? মানে তারা অন্যর মাঝে ভালো কিছু খুঁজে পায় না, তারা কি করে? তাদের সাথে বুলিং খুঁজতে থাকে, বুলিং করতে থাকে। সাম বুলি বিকজ, কেউ কেউ বুলি করে কেন? বিকজ দে আর বুলিড বাই সামওয়ান এলস আর্লিয়ার। কেউ দেখবা আগে বুলি করছে, আগে বুলির শিকার হয়েছে, এই জন্য সে এখন বুলি করে। দেখবা প্রিয় শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী আছে, এরা আমরা এদের মাধ্যমে আমরা কিন্তু প্রথম এই যে র্যাগিং শব্দটা মানুষের নজরে আসে। হ্যাঁ, এখন তো বাংলাদেশে অনেক ইউনিভার্সিটিতে র্যাগিং করে। হ্যাঁ, তোমরা জানবা র্যাগিং করে বলে, এটাও একদম বুলিং এর বড় ভাই। হ্যাঁ, তা কি করে? র্যাগিং করে। তো ছেলেমেয়েরা র্যাগিং এর শিকার হয় নিজেরা, পরবর্তীতে অন্যরা র্যাগিং করে, মানে বুলিং করে। এটা অনেক দেখা গেছে। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা বেশি দেখা যায়, এবং অন্য অন্য কিছু ইউনিভার্সিটিতে, এমনকি আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতেও কিছুদিন আগে দেখা গেছে যে মেয়েরা বুলিং করছে। হ্যাঁ, তার মানে বুলিং কিন্তু এখন খালি ছেলেরা করে না, মেয়েরাও করে। হ্যাঁ, তাহলে এই জন্য কি হতো? আমাদেরকে এগুলো অ্যাভয়েড করতে হবে। ইটস ব্যাড প্র্যাকটিস, ওকে, ম্যাল প্র্যাকটিস, মানে এটা একটা খুবই খারাপ চর্চা, অনুশীলন। এটা করা যাবে না, কখনোই করা যাবে না। ওকে, আর কেউ শিকার হলে গার্ডিয়ান অথবা কর্তৃপক্ষকে, অথরিটির কাছে জানিয়ে দিতে হবে। আর এখন অনেক সিস্টেম আছে এগুলো থেকে বাঁচার জন্য। দে ট্রাই টু টেক রিভেঞ্জ বাই ডুইং দ্য সেম টু আদার্স, এবং তারা নিজেরা তো বুলির শিকার হওয়ার পরে তারা প্রতিশোধ নিতে চায়, একই রকম কাজ করে অন্যদের সাথে। আদার্স বুলি, অন্যরা কেউ কেউ বুলি করে, বিকজ দে ট্রাই টু টেক আউট দেয়ার অ্যাঙ্গার বাই বুলিং আদার্স। অনেকে আছে তার ভিতরে রাগটা, ক্রোধকে অন্যের উপরে প্রকাশ করতে চায়। হ্যাঁ, প্রকাশ করে বুলিং করে, বুলিং এর মাধ্যমে প্রকাশ করে। নিজের ভিতরে রাগ আছে, এটা অন্যের উপরে একদম প্রকাশ করে দেয়, বুলি করে। বুলিং ইজ গ্রোয়িং ফাস্ট ইন আওয়ার সোসাইটিস নাও ডেজ। এখন কিন্তু বুলিং ধীরে ধীরে আমাদের সমাজে বাড়তেছে। খুবই একটা স্যাড নিউজ এটা। হ্যাঁ, এটা দুঃখের কথা। আর অনেক স্টুডেন্টরা কেন তারা এটা করে, আসলে এটা
আগে দেখা যায় বুলিং এর শিকার হতো বিভিন্ন লোকালিটিতে, বিভিন্ন কারণে বুলিং এর শিকার হতো অনেকেই। কিন্তু এখন প্রতিষ্ঠানে কেন বুলিং করবে? এটা আসলে খুবই নেগেটিভ ফ্যাক্টর। আমরা ভার্সিটিতে পড়ার সময় অনেকে দেখেছি, অনেক প্রতিবাদও করেছি অনেকের সাথে। এগুলো নিয়ে অনেক মারামারিও হয়, হ্যাঁ? তো আসলে এগুলো খুবই খারাপ অভ্যাস। ইট এফেক্টস পিপল ব্যাডলি। এটা কিন্তু মানুষকে অনেক খারাপভাবে এফেক্ট করে। অ্যান্ড মেনি টাইমস ইট অলসো এফেক্টস দেয়ার হেলথ। অনেক সময় তাদের স্বাস্থ্যেরও উপরে প্রভাব পড়ে। ওয়ান লজেস কনফিডেন্স। অনেকে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। when one is bullied, অনেক সময় দেখা যায় যে কেউ যদি বুলির শিকার হয় তখন সে তার কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলে। ইট এফেক্টস হিজ স্টাডিজ অ্যান্ড হিজ হেলথ। এটা কিন্তু তার পড়ালেখা এবং তার স্বাস্থ্যে প্রভাব ফেলে। সাম চিলড্রেন স্টার্ট সাফারিং ফ্রম ডিপ্রেশন। কিছু ছেলেমেয়েরা কি হয়, ডিপ্রেশনে পড়ে যায়, হ্যাঁ, হতাশায় পড়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায়। অ্যান্ড দে ক্যান অলসো কমিট সুইসাইড। মনে রাখবা, কমিট ক্রাইম, কমিট সুইসাইড, তারপর কোনো পাপ কাজ করে ফেলা, এটা কমিট শব্দটা দ্বারা ঘটানো বোঝায়। এখানে সুইসাইড করে তারা কি করে? অনেকেই আছে, দেখা গেছে, আমরা অনেককেই দেখেছি তারা আত্মহত্যা করে। সো টু প্রিভেন্ট ইট, এটা প্রতিরোধ করার জন্য প্যারেন্টস অ্যান্ড টিচার্স শুড অলওয়েজ ট্রাই টু বি ফ্রেন্ডলি উইথ চিলড্রেন। এবং এই জন্য কি করতে হবে? বাবা মা এবং শিক্ষকদেরকে অবশ্যই কি করতে হবে? বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক জায়গায় আমরা দেখতে পাই যে অনেক বাবা মা তো ফ্রেন্ডলি আচরণ করেই সবসময়। ফ্রেন্ডলি না করলেও বাবা মা তো সবসময় সাপোর্টিভই হয়। ফ্রেন্ডলি না করলে অবশ্যই বাবা মার কাছে গেলে প্রতিকার পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেক জায়গায় দেখেছি যে টিচাররা শিক্ষার্থীদেরকে নির্মম হারে নির্যাতন করতে। আবার অনেক শিক্ষককে আমরা দেখেছি তারা অনেক উদার, হ্যাঁ? তাহলে কি হবে? প্যারেন্টস এবং শিক্ষককে অবশ্যই কি করতে হবে? ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ হতে হবে ছেলে মেয়েদের সাথে। তারা যেন এসে সাহস পায় বলার জন্য যে এটা আমাকে সাথে কেউ করেছে। যখন তারা ভয় পাবে বাবা মা বা শিক্ষকদেরকে, তখন তারা তাদের কাছে বলতেও সাহস পাবে না। তো দিস মেক্স দেম কমফর্টেবল। তাহলে এটা তাদেরকে অনেক বেশি স্বস্তি দিবে, আরামদায়ক করবে। এন্ড দে স্টার্ট শেয়ারিং দেয়ার ফিলিং। তখন কিন্তু তারা তাদের অনুভূতিগুলো অন্যের সাথে শেয়ার করতে পারে। প্যারেন্টস শুড টিচ গুড ম্যানার্স। শিক্ষকদের কি করতে, বাবা মাকে কি করতে হবে? ভালো ম্যানার্স শিক্ষা দিতে হবে। অ্যান্ড বিহেভিয়ার টু দেয়ার চিলড্রেন, এবং তাদের ছেলে মেয়েদের প্রতি আচরণে। প্যারেন্টস শুড টিচ গুড ম্যানার্স। বাবা মার উচিত অ্যান্ড বিহেভিয়ার টু দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদেরকে ভালো আচরণ এবং ভালো গুড ম্যানার্স, ভালো ম্যানার্স শিখাইতে, হ্যাঁ, আচরণগুলো, ভালো আচরণ শিখাইতে। দে শুড টিচ দেম টু রেসপেক্ট আদার্স। হ্যাঁ, তাদের কি করা উচিত? তাদের শিক্ষা দেওয়া উচিত তারা যেন অন্যদেরকে রেসপেক্ট করে অ্যান্ড বিকাম ফ্রেন্ড উইথ এভরিওয়ান, এবং অন্যদের সাথে যেন বন্ধুত্ব সুলভ হয়। তাহলে তোমরা এই প্যাসেজটা এভাবে সুন্দর করে পড়ে ফেলবা। খুব সুন্দর একটা প্যাসেজ, হ্যাঁ। এরপরে দেখো প্যাসেজ থেকে আমাদের কতগুলো কাজ আছে। কি কাজ দেখো? কমপ্লিট দ্য ফলোইং টেবল, রাইটিং এফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার ইন রেসপেক্টিভ কলাম। যেমন ওরা দেখো অনেকগুলো কজগুলো দিয়ে দিয়েছে। যেমন ভার্বাল কজ কি, আর এফেক্টটা কি, প্রিভেন্টিভ মেজারটা কি, ফিজিক্যাল কি, ইফেক্টটা কি পড়বে, মেজারটা কি, প্রিভেন্টিভ মেজার কি, অনলাইন ইফেক্ট, প্রিভেন্টিভ মেজার, স্প্রেডিং রুমার্স, ইফেক্ট মেজার, টেকিং রিভেঞ্জ, ইফেক্ট মেজার্স। তার মানে দেখো কজগুলো, প্রবলেম কিন্তু ওরা দিয়ে দিয়েছে, হ্যাঁ, কারণগুলো ওরা দিয়ে দিয়েছে আমাদের এর ফলে কি হতে পারে এবং এটাতে কিভাবে প্রিভেন্ট করা যাবে, এটা আমাদেরকে লিখতে হবে। যেমন কেন দেখো ভার্বাল, কেউ গালি দিল, মৌখিক গালি দিল, তাহলে ইফেক্ট করবে কোথায়, ইফেক্ট কি হতে পারে তার, এবং কিভাবে প্রতিরোধ করা যায়, এগুলো, হ্যাঁ। তাহলে তোমরা এগুলো প্যাসেজে অনেক কিছু জেনে গেছো, তোমরা নিজেদের মতো করেও লিখতে পারবা। দেখো কি করতে হবে তোমাকে। যদি ভার্বাল যদি কেউ তোমাকে করে, তাহলে কি যদি বুলিং করে কেউ, তাহলে কিন্তু লস কনফিডেন্স, হ্যাঁ, লজিং কনফিডেন্স, মানে কেউ কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। তোমরা যদি লেখো লস কনফিডেন্স, তাও হবে, লজিং কনফিডেন্স, তাও হবে, ওকে। আর এটাকে প্রিভেন্ট করা যাবে কিভাবে? কেউ ভার্বাল বুলিং করে, তাহলে কিন্তু শেয়ার করা যাবে, শেয়ার দেয়ার ফিলিংস বাই বিং ফ্রেন্ডলি, শেয়ার দেয়ার ফিলিংস বাই বিং ফ্রেন্ডলি। তার ফিলিংগুলো ফ্রেন্ডলি ভাবে শেয়ার করে। অথবা তুমি অন্যভাবে লিখতে পারবা যে ভার্বাল কেউ যদি বুলিং করে, তাহলে কজ হলো লস করবে কনফিডেন্স। এখন এটা প্রতিরোধ করা যাবে কিভাবে? ভার্বাল বুলিংটা, ভার্বাল বুলিং প্রতিরোধ করার জন্য তাহলে কি করতে হবে? শেয়ার উইথ গার্ডিয়ানস, এটাও লিখতে পারবা। শেয়ার উইথ গার্ডিয়ানস অ্যান্ড টিচার্স, বা শেয়ার উইথ প্যারেন্টস অ্যান্ড টিচার। বাবা মা বা শিক্ষকের সাথে শেয়ার করতে হবে এই জিনিসটা, ওকে। তাহলে দেখবা যে কোনো একটা পদক্ষেপ হবে এবং বুলিং শেষ হবে, ভার্বাল বুলিং। অথবা নিজেদের কি করতে হবে? তুমি যদি ভার্বাল বুলিং না করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি অন্যের সাথে ফ্রেন্ডলি ভাবে তোমার ফিলিং গুলো শেয়ার করবা।
ওকে, এভাবেও কিন্তু লেখা যাবে। ফিজিক্যালকে দেখো, ফিজিক্যাল বুলিং করলে কি হবে? এফেক্ট হেলথ ব্যাডলি, মাইট দিছে তো স্বাস্থ্যের উপরেই তো প্রভাব পড়ছে, হাত ভেঙে দিছে, পা ভেঙে দিছে, রক্ত বের হইছে। এখন এটা এটা যদি আমরা যদি দূর করতে চাই, তাহলে আমরা ওই যে একটা পড়েছিলাম যে গার্ডিয়ানকে, প্রত্যেক গার্ডিয়ান হচ্ছে তাদের নিজ সন্তানদেরকে ম্যানার শিক্ষা দেওয়া। তাহলে গুড ম্যানার যদি তারা শিখে, ওই ছেলেরা রাস্তায় এসে বুলিং করবে না অন্যকে। তাহলে কি করতে হবে? তাহলে আমরা লিখতে পারি যে গুড ম্যানার্স শুড বি টট, গুড ম্যানার্স শেখাইতে হবে। অনলাইন, অনলাইন যদি বুলিং হয়, এর ফলে কমিটিং সুইসাইড দেখা যায়, অনেকে সুইসাইড করে ফেলে। তখন কি হবে? এটাও কিন্তু যে শুড বি টট টু রেসপেক্ট আদার, অন্যদেরকে রেসপেক্ট করা শিখাইতে হবে। ওকে, ছোটবেলা থেকে ওরা শিখলে ওরা অন্যদেরকে কি করবে না, অনলাইনে বুলিং করবে না, ওই ছেলেমেয়েরা রক্ষা পাবে। ওকে, এছাড়া আমরা অন্য কিছু দিতে পারবো। আমরা শুড বি ইম্পোজড ল স্ট্রিক্টলি, কঠোর আইনের প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু অনলাইন বুলিং হবে না। স্প্রেডিং রিউমার্স মানে গুজব তৈরি ছড়ানো, এর ফলে কি হয়? সাফারিং ফ্রম ডিপ্রেশন, অনেকে ডিপ্রেশনে পড়ে, আমরা কিন্তু প্যাসেজে পড়েছিলাম। তো প্রিভেন্টিভ মেজার কি করতে হবে? এটাও দেখো, শুড বি রেসপেক্ট, টট টু রেসপেক্ট আদার্স। কারণ আমরা কিন্তু এখানে প্যাসেজে প্রিভেন্টিভ মেজার 2-3টা ছিল। একটা ছিল অন্যদের সাথে শেয়ার করতে হবে, আর বাবা মাকে ছেলে মেয়েদেরকে গুড ম্যানার শিখাইতে হবে, অন্যদেরকে রেসপেক্ট করতে শিখাইতে হবে। এই 3টা ছিল প্রিভেন্টিভ মেজার। প্রিয় শিক্ষার্থী দেখো, প্যাসেজে কিন্তু কিছু বিষয় থাকবে, তুমি প্যাসেজের লেখাগুলোই লিখতে পারবা। কারণ দেখো প্যাসেজে দেখো কয়টা বিষয় ছিল যে টু রেসপেক্ট আদার্স, শুড টিচ দেম টু রেসপেক্ট, আর ওদের তাহলে শুড বি টট, ওরা শিখবে। অথবা টিচ দেম টু রেসপেক্ট আদার, তারপরে হলো যে বিকাম ফ্রেন্ডলি, আরেকটা হলো শুড টিচ গুড ম্যানার্স অ্যান্ড বিহেভিয়ার। এগুলো কিন্তু আমাদের প্রিভেন্টিভ মেজার। দেখো এই প্যাসেজের মধ্যে আমার খেল তালিকা ছিল, প্রবলেমগুলো ছিল, আর আমাদের ইফেক্টগুলোও ছিল, ইফেক্টগুলো ছিল, আর সাথে আমার প্রিভেন্টিভ মেজারগুলো ছিল। তাহলে আমি এগুলো বেস করে এখানে লিখে দিতে পারবো। আমরা দেখো টেকিং রিভেঞ্জ, প্রতিশোধ নেয়, এখানে কিন্তু এফেক্ট মেন্টালি এফেক্ট করে, শুড বি টট টু বিহেভ ওয়েল। দেখো সবগুলো প্রায় একই টাইপের ওরা লিখছে। তো তোমাদের কাজ কি? তোমরা তাহলে কি করবা? তোমরা তাহলে এভাবে সুন্দর করে নিজেদের মতো করেও লিখতে পারবা, আরো সুন্দর করে ইফেক্টগুলো এবং প্রিভেন্টিভ মেজারগুলো। ওকে, তারপরে দেখো এরপরে যে তোমাদের একটা কাজ আছে, এটা অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই পোয়েমটা থাকবে হলো একদিক দিয়ে আনসিন। তারপর আমি তোমাদের টেক্সট বইয়ের পোয়েমগুলো দিয়ে দিব, অনেক স্কুল তোমাদের টেক্সট বইয়ের পোয়েম থেকেও দিতে পারে। তাহলে তোমাদের এই অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এটা কিন্তু না শিখলে পারা অনেক চাপ, এবং এটা কিভাবে পড়তে হয় এটা তোমরা 3-4টা ভিডিও দেখলে বুঝতে পারবা। দেখো কি বলছে, রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। আমি তোমাদের কিছু পোয়েমের সাজেশন দিয়ে দিব, তোমরা ওই পোয়েমের ভিডিওগুলো দেখবা, তাই তোমাদের এগুলো সব হয়ে যাবে। ওকে, তো তাহলে কি হবে? তো আমাদের পোয়েমটা পড়তে হবে। কি বলছে? দ্য 7 এজেস, দ্য 7 এজেস মানে 7 বছর। উইলিয়াম শেক্সপিয়র কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়র লিখছে। মানে একটা বা শিশু জন্মের পর 7 বছর বয়স থেকে সে যে কাজগুলো, অ্যাক্টিভিটিগুলো শুরু করে, এটার উপর বেস করে লিখছে দ্য 7 এজেস। অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ মানে পৃথিবীটাই, পুরো বিশ্বটা, পৃথিবীটা যেন একটা মঞ্চ। তাহলে অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, তিনি বলেছেন যে পৃথিবীর যেন একটা মঞ্চের মতো, তিনি এটা বলেছেন। অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মেরিলি প্লেয়ার্স, সমস্ত পুরুষ মহিলারা এখানে সবাই নিছক খেলোয়াড় মাত্র। পৃথিবীটা একটা মঞ্চ, সেখানে সবাই খেলোয়াড়ের মতো, হ্যাঁ, নিজের খেলা খেলতেছে। দে হ্যাভ দেয়ার এক্সিস্টস অ্যান্ড দেয়ার ইন্টেন্সেস। দেখো মঞ্চে কিন্তু দেখবা একদল আসে, অভিনয় করে, আবার চলে যায়। এই যে তারা প্রবেশ করলো মঞ্চে, এটা হলো এন্ট্রান্স, আর যখন বেরিয়ে গেলো মঞ্চ থেকে, এটা হলো এক্সিট। তাহলে মানুষের জীবনে এরকম এন্ট্রান্স আছে আর এক্সিট আছে, তোমরা জানো, জন্ম মৃত্যু আছে। অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লেস মেনি পার্টস। এখন একজন মানুষ তার সমস্ত জীবনে অনেক ধরনের ভূমিকা পালন করে। হিজ অ্যাক্টস বিং 7 এজেস। তো তার তার এই অভিনয় শুরু হয় 7 বছর থেকে। অ্যাট ফার্স্ট দ্য ইনফ্যান্ট, প্রথমে কিন্তু সে শিশু ছিল, প্রথমে কিন্তু সে শিশু ছিল। হিজ অ্যাক্টস বিং 7 এজেস, 7 বছর বয়সে। অ্যাট ফার্স্ট দ্য ইনফ্যান্ট, প্রথমে সে শিশু ছিল। মাউলিং অ্যান্ড ফুকিং ইন দ্য নার্স আর্ম, জন্মের পর কি করছে, নার্সরা কোলে নিচে না থাকে, যদি যারা হাসপাতালে হয়েছে, নার্সের হাতের মধ্যে বমি করে দিছে বা বাথরুম করে দিছে, হ্যাঁ। তাহলে মাউলিং অ্যান্ড পুকিং ইন দ্য নার্স আর্ম, নার্সের বাহুতেই মাউলিং এবং পুকিং করছে। অ্যান্ড দেন দ্য হুইনিং স্কুল বয় হুইস হিস উইথ হিস হ্যাসেল, তারপর কি করেছিল,
অ্যান্ড দেন দ্য উইনিং স্কুল বয় উইথ হিজ স্যাসেল। তারপর কি হলো সে, তারপর সে তার হলো যে এই যে সে একজন স্কুলের ছাত্র হয়ে গেছে এবং সে স্যাসেল হলো থলে ব্যাগ, ভারী ব্যাগ, হ্যাঁ, সে একটা ভারী ব্যাগ নিয়ে কিন্তু স্কুলের দিকে যায়, হ্যাঁ। অ্যান্ড শাইনিং মর্নিং ফেস, এই যে ঝকঝকে সকালের মুখ, ক্রিপিং লাইক আ স্নেল, তো শামুকের মতো, ঠিক আছে, শামুকের মতো সে কি করে স্কুলে যায়, হ্যাঁ। শাইনিং মর্নিং, সকালবেলা সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে শামুকের মতো চলে, মানে অনিচ্ছায় চলাচল করা, ঠিক আছে। এখন দেখো আনউইলিংলি টু স্কুল, দেখছো অনিচ্ছায় স্কুলে যায় শামুকের মতো করে। অ্যান্ড দেন দ্য লাভার, এর তার মানে এভাবে স্কুল জীবন তার চলে, হ্যাঁ, ছোটবেলায় স্কুলে যেতে চায় না, অনিচ্ছায় যেতে হয় শামুকের মতো। তো এখন সে মাউলিং পুকিং করা হলো নার্সের আর্মে। অ্যান্ড দেন দ্য লাভার, তারপর তার প্রেমিকা, আবার সে বড় হয়ে যায়, তার একজন সঙ্গী জোটে, ওকে। তাহলে দেখো এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো পয়েন্টটা আরো আছে, আমি তোমাদের একটু ডিপলি বুঝাইতে যাচ্ছি যে অল দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যান্ড অল ম্যান অ্যান্ড ওমেন মেরিলি প্রেয়ার। তাহলে আমরা জানলাম যে বিশ্ব মঞ্চে, পৃথিবীটা একটা মঞ্চের মতো, সেখানে আমরা হলাম খেলোয়াড়। তো আমাদের একদিক দিয়ে এক্সিট আছে, একদিক দিয়ে এন্ট্রান্স আছে। আমাদের এন্ট্রান্স যেমন হয়েছে, আমাদের এক্সিটও আছে। ওয়ান ম্যান ইন ইজ টাইম প্লেস মেনি পার্টস। এখন এই সময়ের মধ্যে একজন মানুষ অনেক ধরনের ভূমিকা পালন করে। হিজ অ্যাক্টস বিং 7 এজেস, তার 7 বছরের অভিনয়গুলো শুরু হয়। প্রথমে সে ইনফ্যান্ট ছিল, কি ছিল, ইনফ্যান্ট ছিল, শিশু ছিল। মিউলিং পুকিং ইন দ্য নার্স আর্ম করছে সে। তারপরে হুইনিং স্কুল বয়, স্যাসেল ব্যাগ নিয়ে সে স্কুলে গেছে, ক্রিপিং লাইক স্নেলের মতো করে অনিচ্ছাকৃত গেছে। তারপর তার একজন লাভার। দেখো এই যে মিউলিং অ্যান্ড পুকিংটা কি, সেক্ষেত্রে দেখো মিউলিং অ্যান্ড পুকিংটা কি। মিউলিং অ্যান্ড পুকিং হলো টু ক্রাই উইকলি, মানে দুর্বলভাবে কান্নাকাটি করা, অ্যান্ড ভমিট করা, মানে বমি করে দেওয়া। টিপিক্যালি ইউজ টু ডিসক্রাইব দ্য অ্যাকশন অফ এ নিউবর্ন বেবি। তার মানে একটা নিউবর্ন বেবির যে অ্যাকশন, এটাকে বলা হচ্ছে মিউলিং অ্যান্ড হলো কুকিং। তাহলে মনে রাখবা, হ্যাঁ, মিউলিং অ্যান্ড কুকিং হলো কি, যে টু ক্রাই উইকলি অ্যান্ড ভমিট, মানে কান্নাকাটি করা, বমি করে দেওয়া। এটা হলো নিউ বর্ন বেবির একটা অ্যাকশন। তাহলে তোমরা এটা মনে রাখবা, কারণ এটাতে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই ফ্রেস্ট এটা মানে কি, এটা দ্বারা কি বোঝায়। অ্যান্ড দেন দ্য উইনিং স্কুল বয়। তাহলে এই উইনিংটা কি, দেখো উইনিং হলো রিফার টু দ্য রিলাক্টেন্ট কমপ্লেন্টস অফ আ স্কুল বয়। তার মানে দেখো এটা বোঝাচ্ছে যে এই স্কুল বয়ের হলো উইনিং স্কুল বয়, তাদের অনেক ধরনের কমপ্লেন থাকে, আর অনেক ধরনের কমপ্লেন থাকে, এরকম একজন স্কুল বয়, ঠিক আছে। উইথ ইস হ্যাসেল, যে কি করে, দেখো সে আ ব্যাগ হি ক্যারিজ, তার যে ব্যাগটা সে ক্যারি করে, স্যাম্বলাইজেস উইথ স্কুল সাপ্লাইস অ্যান্ড বার্ডেন অফ এডুকেশন। তাকে যে স্কুল যে ব্যাগ নিতে বলে, সে যে ব্যাগ নিয়ে যায়, এটা কিন্তু তার হলো বার্ডেন অফ এডুকেশন, হ্যাঁ, এটা কিন্তু তার শিক্ষার একটা বোঝা, কারণ সে এই স্কুলের ব্যাগটা ক্যারি করে নিয়ে যেতে হয়। তাহলে এটা স্যাসেল বলতে বোঝায় এ ব্যাগ। স্যাসেল হলো কি, স্যাসেলের বাংলা হলো এ ব্যাগ হি ক্যারিজ, মানে একজন স্কুল বয় যে ব্যাগটা ক্যারি করে, এটাকে বলা হয় স্যাসেল। ইংলিশ স্যাসেল মানেও ব্যাগ বোঝায়, থলে বোঝায়। তো এটা আসলে এখানে আসলে বোঝাচ্ছে এটা বার্ডেন অফ এডুকেশন, এটা কিন্তু শিক্ষার একটা বোঝা, সেটা করতে চায় না। আন শাইনিং মর্নিং ফেস ক্রিপিং লাইক স্নেল, তার মানে এখানে বোঝাচ্ছে যে মুভিং ভেরি স্লোলি, মানে সে যাইতে চায় না স্কুলে। মুভিং ভেরি স্লোলি অ্যান্ড রিলাক্টেন্টলি, অনিচ্ছাকৃত সে যায়, স্লোলি যায়, ধীরে ধীরে যায়। স্যাম্বলাইজিং দ্য স্কুল বয়েস আনউইলিংনেস, তার অনিচ্ছা, অ্যান্ড দ্য ল্যাক অফ এনথাজিয়াম, তার উৎসাহ উদ্দীপনার অভাব। অ্যাজ এ ড্র্যাগস হিমসেলফ টু স্কুল, সে যে স্কুল নিজেকে নিয়ে যায়, তার ইচ্ছার অভাব। তাহলে তোমরা কমপক্ষে কবিতার সব পোয়েম না বুঝলেও, তোমাদের কবিতার সব প্রশ্নগুলো না শিখলো, তোমাদের কমপক্ষে এই কি করতে হবে, এই নামগুলো সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, এগুলো তোমরা শিখে ফেলবা, কারণ পোয়েম আসলে এগুলো থেকে প্রশ্ন থাকবে। তো দেখো সাইং লাইক ফার্ন্যান্স উইথ আ ওফুল ব্যালেট। দেখো সাইং লাইক আ ফার্ন্যান্স হলো কি, চুল্লির মতো দীর্ঘশ্বাস, উইথ ওফুল ব্যালেট মানে একটা কষ্টের গান, হ্যাঁ, দুঃখিত একটা গানের সাথে। মেড টু হিজ মিস্ট্রেস আইব্রো, যে তার স্ত্রীর, মিস্ট্রেস হলো তার পত্নী, স্ত্রীর যে চোখের ভ্রু দেন এ সোলজার, তারপর একজন সৈনিক। তাহলে সে প্রথমে সে একজন ইনফ্যান্ট ছিল, তারপরে সে একটু বড় হয়েছে, স্কুলে গেছে, তারপরে সে কর্মক্ষেত্রে আছে। এ সময় তার একজন লাভার আছে, মানে তার একজন ওয়াইফ আছে, মিস্ট্রেস আছে, মিস্ট্রেসের সাথে তার যে খুঁটিনাটি সম্পর্ক, তারপর একজন সৈনিক, ফুল অফ স্ট্যান্স ওর্থ বিয়ার্ডেড লাইক দ্য পার্ট, তারপর অদ্ভুত শপথে পূর্ণ, তার এই সময় সোলজার,
তার অনেক শপথ থাকে। and bearded like the part, মানে পার্ডের মতো তার মানে কি হলো গোফ। হ্যাঁ, এখানে দেখো তারপর দেখো কি বলছে, জেলাস ইন অনার। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু সিম্বলিক অন্য অর্থ বোঝাবে। আগে তোমরা কবিতাটা জানো, আমি সিম্বলিক অর্থ বুঝাই দিচ্ছি। দেখো জেলাস ইন অনার তার মানে কারো সম্মানে ঈর্ষান্বিত হওয়া। সাডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল, হঠাৎ এবং ঝগড়ায় খুবই সে দ্রুত। সিকিং দ্য বাবেল রেপুটেশন, এবং কি হলো যে সে খুঁজতে থাকে একটা হলো বাবেল খ্যাতি, মানে বুদবুদ খ্যাতি সে খুঁজতে থাকে। তার জীবনে একটা পর্যায়ে থাকে এরকম, ইভেন ইন দ্য ক্যাননস মাউথ, এমনকি গোলার মুখে, কামানের গোলার মুখেও, অ্যান্ড দ্য জাস্টিস অ্যান্ড দেন দ্য জাস্টিস, এবং তারপর ন্যায় বিচার। ইন ফেয়ার রাউন্ড বেলি উইথ গুড খ্যাপন লাইন্ড উইথ আইস হেমার, চোখ গুরুতর, অ্যান্ড বিয়ার্ড অফ ফর্মাল কাট, মানে খুব ফর্মাল ভাবে চুল কাটছে, দাড়ি কাটছে। বিয়ার্ড অফ ফর্মাল কাট, দাড়িগুলো ফর্মাল ভাবে কাটছে। ফুল অফ ওয়াইস মডার্ন ইনস্ট্যান্সেস, এবং মডার্ন ইনস্ট্যান্সেস, অনেক আধুনিক উদাহরণ তার সামনে আছে। দেখবো মুরব্বীরা কিন্তু অনেক উদাহরণ জানে, তারা জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করে আসছে। অ্যান্ড সো হি প্লেস হিজ পার্ট, এবং তাই সে তার ভূমিকা পালন করে। দ্য সিক্স এজ এ শিফট, এভাবে তার কি হলো, তার ষষ্ঠ বয়স পাল্টে যায়। তার মানে তার জীবনের এই পর্যায়গুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাহলে সাইং লাইক ফার্ন্যান্স, এই ফার্ন্যান্স কি? ফার্ন্যান্স হলো সিম্বলাইজেস ইনটেন্স, প্রকট বোঝায়। এখানে চুল্লির মতো প্রকট বোঝাচ্ছে, হিটেড ইমোশন, মানে এখানে এই সময় তার আবেগ থাকে অনেক বেশি। লাইক দ্য প্যাশনের সাইন অফ ইয়াং লাভ, মানে তরুণ বয়সে যে একটা লাভ থাকে না, অনেক সময় ভালোবাসা, তরুণদের জীবন মনের মধ্যে যে একটা আবেগ থাকে, প্রকট আবেগ একটা থাকে। হ্যাঁ, তারা অনেক বেশি আবেগী হয়। উইথ এ ওফুল ব্যালেট, ওফুল ব্যালেট, ব্যালেট কি আসলে? ব্যালেট হলো রিফার্স টু এ সরোফুল সং, মানে একটা ব্যালেট হলো একটা কষ্টের গান, অর ল্যামেন্ট। দেখবো অনেকে যেমন মনে করো যে ভালোবাসার কষ্টের গান গায়, তোমরা জানবা পরে একটু বড় হলে জানবা যে অনেক সময় অনেকে গান গায়। মনির খানের, তোমরা তো তোমাদের গান শোনো না, এগুলো অনেকে হয়তো এই বয়সে অনেক আগে শুনতো অনেকে। হ্যাঁ, তো আমাদের অনেক সময় কারণে আমরা ছোটবেলায় অনেক শুনতাম আর কি, মাইকে বাজাইতো, তখন মাইক থেকে শুনতাম। এমনি তো শোনার চান্স ছিল না, কারণ গান শুনতে দিত না কখনো। কিন্তু মাইকে যখন বিভিন্ন হালখাতা হইতো বা কোনো কিছু হইতো, তখন মাইকে গান শুনতাম আমরা। মনির খানের গান হইতো, আকবরের গান হইতো, হাসির গান লাগতো। এখন হাসি লাগে আসলে, কিন্তু ওই সময় ভালোই লাগতো। মানে এগুলো স্যাড সং। হ্যাঁ, তোমরা জানো স্যাড সং, অনেকে স্যাড সং আছে। তোমার এখন তোমরা হিন্দি মুভি গান শোনো, হ্যাঁ, তাহলে স্যাড সং গুলো দেখবা কষ্টের ভালোবাসার গান। অনেকে প্রেমে ব্যর্থ হয়েছে, তা এরা কি করছে, এরা কিন্তু অনেক সুন্দর সুন্দর গান গায়। হ্যাঁ, মেড টু হিজ মিস্ট্রেস আইব্রো, এটা কেন বললো? তার উপপত্নের চোখের ভুরুর কথা কেন বললো? আসলে ভুরু একটা নগণ্য জিনিস, কিন্তু এখানে বোঝাচ্ছে যে ইন্টেন্স ফোকাস অন, মানে তার মানে বলছে অনেক বেশি ফোকাস করে তারা। অ্যাডমিরেশন ফর ইভেন দ্য স্মলেস্ট ডিটেল অফ হিজ বিলাভড, মানে তার ভালোবাসার ছোট্ট বিষয়ে তারা প্রশংসা করে, যে তোমার ভুরুটা তো অনেক সুন্দর, বা তোমার তিলটা তো অনেক সুন্দর। হ্যাঁ, একটা চুল পেকে গেল, বা একটা চুল কাটা পড়ে গেল, বা একটা চুল বাড়তে থাকলো, তারা বলে দেয় যে তোমার এই চুলটা তো এখানে বাড়তে আছে, সেটা সে ঠিক করে দেয়। অথবা ছোট্ট ক্ষুদ্র জিনিসও তার দৃষ্টি থেকে এড়ায় না। এজন্য বোঝাচ্ছে যে স্মলেস্ট ডিটেল অফ হিজ বিলাভড, ফুল অফ স্ট্যান্স ওথ অ্যান্ড বিয়ার্ডেড লাইক দ্য পার্ট। হ্যাঁ, এই যে বিয়ার্ডেড লাইক দ্য পার্ট, বিয়ার্ড তো দাড়ি বোঝায়, এখানে এখানে পার্ট কেন বোঝালো? আসলে হ্যাভিং এ বিয়ার্ড মানে এমন ধরনের বিয়ার্ড হতে পারে। পার্ট হলো এক ধরনের লিওপার্ড, লিওপার্ডকে পার্ট বলা হচ্ছে, লিওপার্ড। হ্যাঁ, তোমরা জানো লিওপার্ড সিংহ, ছোট ধরনের ছোট ছোট একদম চিতাবাঘের মতো। এখন দেখো লিওপার্ড হ্যাভিং এ বিয়ার্ড রিসেম্বলস আ লিওপার্ডস স্পটেড অ্যাপিয়ারেন্স, মানে এমন ধরনের বিয়ার্ড যেমন লিওপার্ডের যেরকম থাকে, সিম্বলাইজিং ফিটস, এর বোঝাচ্ছে হিংস্র। যেমন লিওপার্ড কিন্তু অনেক বেশি হিংস্র হয়, তারা কিন্তু অনেক দ্রুত শিকার করতে পারে। রাগড অ্যাগ্রেসিভ লুক, হ্যাঁ, অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য বোল্ডনেস অফ সোলজার, এখানে সৈনিকের সাহসিকতা যেরকম। ইন ফেয়ার রাউন্ড বেলি উইথ গুড ক্যাপন লেন্ট, এটা মাছ বোঝাচ্ছে যে ফেয়ার রাউন্ড বেলি মানে গোল গাল যে সুন্দর পেটটাকে ভালো ক্যাপন দ্বারা ঢাকা থাকে, রেখাযুক্ত। এটা বোঝাচ্ছে মিনস হ্যাভিং এ প্লাম ওয়েল ফেড বেলি, মানে এই সময় পেট ভরা থাকে। ফিল্ড উইথ এ রিচ ফুড লাইক ক্যাপন, মানে ক্যাপন একটা খাবারের নাম, ক্যাপন একটা খাবারের নাম। তাহলে তারা এই সমৃদ্ধ খাবার দিয়ে তার পেটটা ভরা থাকে। ক্যাপন হলো এ টাইপ অফ চিকেন, এক ধরনের চিকেন, এটাকে ক্যাপন বলা হয়। সিম্বলাইজিং দ্য কমফোর্টেবল ইন্ডালগেন্ট লাইফস্টাইল অফেন অ্যাসোসিয়েটেড উইথ মিডল এজ, এটা বলছে যে মিডল এজে যে একটা মানুষ দেখো, এই তরুণ বয়সে সে কাজ করছে, এটা অর্থ উপার্জন করছে, আর মিডল এজে এসে একটা সুখ করতেছে,
তারপর প্রিয় শিক্ষা দেখো, ইনটু দ্য লিন অ্যান্ড স্লিপার প্যান্টুলন, চর্বিহীন এবং স্লিপার প্যান্টুলনের মধ্যে, উইথ এক্সপেক্টলেস অন নোজ অ্যান্ড পোস অন সাইড, নাকে চশমা থাকে, পাশে একটা পোস থাকে, পোস মানে থলে ব্যাগ থাকে। ইজ ইয়থফুল হোস ওয়েল স্যাপড, এ ওয়াল টু ওয়াইড ফর হিজ শাং শ্যাং অ্যান্ড হিজ বিগ মেনলি ভয়েস টার্নিং অ্যাগেইন টুয়ার্ডস চাইল্ডেস ট্রেবল পাইপস। তার বড় পুরুষালী কণ্ঠ চেঞ্জ হয়ে যায় কিসে? শিশু সলভ ট্রাবল। কি বলছে? অ্যান্ড হুইসেলস ইন ইজ সাউন্ড লাস্ট সিন অফ, এটা সবার শেষ দৃশ্য। অ্যান্ড এন্ডস দিস এক্সটেন্স এবং ফুল স্টোরি, এবং তার অদ্ভুত ঘটনাবহল ইতিহাসের সমাপ্তি ঘটে। ইজ সেকেন্ড চাইল্ডনেস অ্যান্ড মেরি অবলিভিয়ন, দ্বিতীয় এক ধরনের শিশুসুলভ আচরণ শুরু হয়, মানে অনেক কিছু ভুলে যায়। দেখবা বার্ধক্য বয়সে দেখবা অনেক কিছু মানুষ ভুলে যায়। সেন্স টিথ, দাঁত ছাড়া, দাঁত নাই, হ্যাঁ। সেন্স আইস, চোখ নাই অনেকের। সেন্স টেস্ট, রুচি নাই, কোনো স্বাদ নেই, হ্যাঁ। সেন্স এভরিথিং, কিছুই নেই। তাহলে জীবনের প্রত্যেকটা স্টেজ এভাবে শেষ হয়ে যায়। তাহলে দেখো ওই যে ইনটু দ্য লিন অ্যান্ড স্লিপার প্যান্টুলন কেন বলছে? দেখো, রিফার্স টু অ্যান ওল্ড ম্যান, এটা হচ্ছে একজন বৃদ্ধ মানুষ, হু ইজ থিন, মানে যে অনেক থিন হয়ে গেছে। থিন মানে পাতলা। মধ্য বয়সে কিন্তু ভুড়ি টুরি বড় টড়ো ছিল, বুড়া বয়সে আইসা, বৃদ্ধ বয়সে আইসা আবার শুকায় যায়, হ্যাঁ। কারণ বৃদ্ধ বয়সে শরীর ক্ষয় হয়ে যায়, মানে তার মানে ইয়াং এজের যে স্বাস্থ্যটা, এটা বয়সকালে আর থাকে না। বয়সকালে থিন, পাতলা হয়ে যায়। ওয়ারিং লুজ ফিটিং ট্রাউজার, তারা দেখবা প্যান্টুলন যেটাকে বলা হয়, স্লিপার প্যান্টুলন বলছে। তাহলে প্যান্টুলন হলো এক ধরনের ট্রাউজার, ওকে। প্যান্টুলন মানে ট্রাউজার, তারা কি করে? লুজ ফিটিং ট্রাউজার পরে। তাহলে এটা কি বোঝাচ্ছে? বোঝা যাচ্ছে সিম্বলাইজিং দ্য ফ্রেইলটি অ্যান্ড ডিক্লাইন অফ ওল্ড এজ, এটা হলো মূল কথা। এটা বোঝায় যে বার্ধক্য বয়সের যে সবকিছু ক্ষয় হয়ে যায়, হ্রাস পেয়ে যায়, এটা বোঝাচ্ছে। তারপর কি বলছিল এখানে একটা, ফর হিজ শাং শ্যাং অ্যান্ড হিজ বিগ ম্যানলি ভয়েস, এটা বোঝাচ্ছে কি? দেখো, মিনস দ্যাট দ্য ওল্ড ম্যান হ্যাজ থিন উইদাউট লেগস, তার মানে একজন বয়স্ক লোকের তার পাতলা চিকন, উইদাউট লেগস, হ্যাঁ, শার্কেন শ্যাং মানে তার তার পা গুলো উস্কো খুস্কো থাকে, বাট স্টিল পজেসেস আর ডিপ স্ট্রং ভয়েস, কিন্তু তারপরও তার ভয়েসগুলো একটু স্ট্রং ভয়েস থাকে, হ্যাঁ, ডিপ ভয়েস থাকে, কথার একটা জোর থাকে, কিন্তু শরীর কিন্তু জোর থাকে না। হাইলাইটিং দ্য কন্ট্রাস্ট বিটুইন হিজ ফিজিক্যাল ফ্র্যালিটি অ্যান্ড দ্য রেমন্যান্স অফ হিজ ফর্মার ভাইটালিটি অ্যান্ড ম্যাসকুলিনিটি, মানে সে তার পুরুষত্বর যে একটা একটা আচরণ ছিল, পুরুষালী আচরণ, মানে তার হচ্ছে ভয়েসটা ছিল, কিন্তু শারীরিকভাবে তার এটা শারীরিকভাবে কিন্তু অনেক ক্ষয় হয়ে গেছে। তো টার্নিং অ্যাগেন টুয়ার্ডস চাইল্ডেস স্টেবল পাইপস, যেটা কি বোঝাচ্ছে? রিফার্স টু দ্য ওল্ড ম্যান ভয়েস রিটার্নিং টু এ হাই চাইল্ড লাইক টোন, সিম্বলাইজিং টু রেগ্রেশন টু দ্য ইনোসেন্স অ্যান্ড ভালনারেবিলিটি অফ ইয়থ অ্যাজ হি এজেস। তার যে একটা ইয়থ এজে, তার মানে তরুণ বয়সে যে একটা আচরণটা ছিল, ওইটার থেকে কি হলো? শিশু সুলভ আচরণের মধ্যে চলে আসে। ইজ সেকেন্ড চাইল্ডলেস অ্যান্ড মেরি অবলিভিয়ন বোঝাচ্ছে সিম্বলাইজ দ্য ইনএভিটেবল ডিক্লাইন ইনটু ফরগেটফুলনেস অ্যান্ড ডিপেন্ডেন্স, মানে এই সময় তারা অনেক কিছু ভুলে যায় সবকিছু, এবং ডিপেন্ডেন্স বেড়ে যায়, নির্ভরতা বেড়ে যায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা প্যাসেজটা এভাবে, কবিতাটা এভাবে তোমরা ভালো করে বুঝে নেবা। নেক্সট আমাদের কাজ কি দেখো, নেক্সট আমাদের কাজ হলো আনসার দ্য ফলোইং কোশ্চেন। আমার নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। হাউ মেনি স্টেজেস অফ লাইফ ডাজ শেক্সপিয়ার ডিসক্রাইব? হোয়াট আর দে? তো হোয়াট ক্যারেক্টারাইজেস দ্য ফার্স্ট স্টেজ অফ লাইফ ইন দ্য পোয়েম? কবিতায় জীবনের প্রথম স্টেজ কোনটার কথা বলা হয়েছে? দেখো, এগুলো সবগুলো উত্তর কিন্তু ইজিলি পোয়েমে আছে, তোমার এত কঠিন প্রশ্ন আসবে না, হ্যাঁ। হাউ ইজ দ্য স্কুল বয় ডিসক্রাইব ইন দ্য সেকেন্ড স্টেজ? তো সেকেন্ড স্টেজে স্কুল বয়কে কেমন বলা হচ্ছে? ডিসক্রাইব দ্য মিনিং অফ সাইং লাইক ফার্নেন্স। দেখছো, তার মানে আমি যে তোমাদেরকে ওয়ার্ডগুলো চিহ্নিত করে দিয়েছি, ওই ওয়ার্ডগুলো তোমাদের মুখস্থ করতে হবে অর্থগুলো। কারণ দেখো, এই যে সাইং লাইং ফার্নেন্স বলতে কি বোঝায়, এটা হোয়াট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ ম্যান অ্যান্ড হাউ ইজ ইট ক্যারেক্টারাইজড? তার একদম ফাইনাল স্টেজ কোনটা এবং এটা কিভাবে বৈশিষ্ট্য? বার্ধক্যকাল তোমরা জানো, আর এই সময় কি কি তো তোমরা জানো। তাহলে এক নম্বরে ছিল হাউ মেনি স্টেজেস, তাহলে শেক্সপিয়ার ডিসক্রাইবস, তাহলে মনে রাখবা যে ডাস থাকলে তোমরা ভার্বের সাথে এস বা ইএস দিবা। তাহলে শেক্সপিয়ার ডিসক্রাইবস 7 স্টেজেস অফ লাইফ, জীবনের 7টা ধাপ বলছে। এগুলো কি কি? একটা হলো মনে রাখবা, দে আর ইনফ্যান্ট মানে শিশুকাল, জন্মের পর। এবার স্কুল বয়, পরে স্কুল বয় হবে, তারপরে লাভার সে হবে, আমরা কিন্তু এগুলো পড়েছিলাম পোয়েমে, লাভার। তারপর সে সোলজার হবে, তারপরে তার মধ্যে জাস্টিস চলে আসবে, তারপরে সে ওল্ড ম্যান,
অ্যান্ড দ্য এক্সট্রিমলি ওল্ড ম্যান, তারপর সে একবারে পুরা বৃদ্ধ মানুষ। প্রথমে হালকা ওল্ড ম্যান, তারপর এক্সট্রিমলি ওল্ড ম্যান। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে ইনফ্যান্ট, স্কুল বয়, লাভার, সোলজার, জাস্টিস, ওল্ড ম্যান, আরেকটা ছিল এক্সট্রিমলি সে ওল্ড ম্যান ছিল। তাহলে হোয়াট ক্যারেক্টারাইজড দ্য ফার্স্ট স্টেজেস অফ লাইফ ইন দ্য পোয়েম? তাহলে দ্য ফার্স্ট স্টেজেস ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য বেবি ক্রাইং অ্যান্ড ভমিটিং ইন দ্য নার্স আর্ম। হ্যাঁ, আমরা জানি মাউলিং অ্যান্ড পুকিং, তোমরা লিখতে পারবা দ্য ফার্স্ট ক্যারেক্টারাইজেস of life, the first characterize of life in the poem is the mauling and puking. It highlights the dependency of newborn. আবার তোমরা মাউলিং পুকিং মানে কি, ওই যে আমি যে ওয়ার্ড মিনিংটা দিয়েছিলাম ওইটাও তোমরা এই অ্যান্সারের মাঝে লিখে দিতে পারবা। হাউ ইজ দ্য স্কুল বয় ডিসক্রাইব ইন দ্য সেকেন্ড স্টেজ? সেকেন্ড স্টেজটা কি ছিল? দ্য স্কুল বয় ইজ ডিসক্রাইব অ্যাজ উইনিং, আমরা জানি উইনিং স্কুল বয় ছিল। ক্যারিং এ ব্যাগ অ্যান্ড গোয়িং টু স্কুল আনউইলিংলি, সে ব্যাগ ক্যারি করতো, স্যাচেল নিত এবং সে আনউইলিংলি স্নেলের মতো করে স্কুলে যেত, ওটাও তোমরা ইনক্লুড করে দিতে পারবা। হ্যাঁ, ডিসক্রাইব দ্য মিনিং অফ সাইনিং লাইক ফার্নেস, এটা মানে বোঝাচ্ছে ইট রিফার্স টু দ্য ইন্টেন্স বার্নিং ইমোশন অফ লাভ অ্যান্ড প্যাশন দ্যাট লাভার এক্সপ্রেসেস ইন দ্য থার্ড স্টেজেস অফ ম্যান। হোয়াট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ ম্যান অ্যান্ড হাউ ইজ ক্যারেক্টারাইজ? দ্য ফাইনাল স্টেজ অফ দ্য সেকেন্ড চাইল্ডলেসনেস, মানে একদম, অথবা বোঝা এক্সট্রিমলি ওল্ড, ইট ইজ দ্য এক্সট্রিমলি ওল্ডেস্ট। হোয়েন দ্য পার্সন লজেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হি ইজ আ ম্যান উইদাউট টিথ, দাঁত ছাড়া, আইস চোখ ছাড়া, টেস্ট এভরিথিং ছাড়া, এখানে কমা হবে, রিফ্লেক্টিং টোটাল হেল্পলেস লাইক অ্যান ইনফ্যান্ট, ইনফ্যান্টের মতো একদম টোটালি হেল্পলেস। তাহলে এরপর 5টা স্টেজ। ওকে, তো সেক্ষেত্রে দেখো মেটাফোর, সিমিলি আর ইমেজারি কি, এটা সম্পর্কে আমরা একটু জানবো, তারপরে আমরা এটা করব। দেখো, মেটাফোর হলো আ ফিগার অফ স্পিচ দ্যাট মেক্স এ ডাইরেক্ট কম্পারিজন বিটুইন টু রিলেটেড থিংস। মানে মেটাফোর হলো, এটা হলো এক ধরনের কম্পারিজন বোঝায়, এমন এক ধরনের কম্পারিজন, তুলনা করা, যেটা হলো একটা বিষয় সম্পর্কে সরাসরি তুলনা করতে হবে। বাই স্টেটিং ওয়ান ইজ দ্য আদার, মানে একটার সাথে আরেকটা দিয়ে। যেমন টাইম ইজ আ থিপ, টাইম ইজ আ থিপ। আমরা যদি বলি সময় হলো একটা চোর, টাইম ইজ আ থিপ, এর অর্থ কিন্তু অন্যরকম, বাট সময়কে আমি ডাইরেক্ট সরাসরি চোরের সাথে তুলনা করলাম যে টাইম ইজ আ থিপ। এবার আমি যদি সিমিলি কি জিনিস দেখো, আ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স টু ডিফারেন্ট থিংস, এটা দুইটা জিনিসের সাথে তুলনা করতে হবে কিভাবে? দেখো, এখানে মেটাফোরের ক্ষেত্রে আনরিলেটেড দুইটা জিনিসের সাথে তুলনা করা, সম্পর্কহীন। দেখো, টাইমের সাথে থিপের কোনো সম্পর্ক নাই, তারপর আমি টাইমকে থিপ বলতেছি। আবার সিমিলি কি, দুইটা জিনিস, দুইটা ডিফারেন্ট জিনিস হোয়াট, লাইক অথবা অ্যাজ দিয়ে তুলনা করতে হবে, লাইক অথবা অ্যাজ দ্বারা। তাহলে ইজি জিনিস দেখো, যেমন আর স্মাইল ইজ লাইক সানশাইন, তার স্মাইলটা দেখতে কেমন? আর স্মাইল ইজ লাইক সানশাইন, তার স্মাইলটা, হাসিটা সূর্যের কিরণের মতো। এই যে লাইক ব্যবহার করেছি, তারপর লাইক বা অ্যাজ ব্যবহার করতে হবে সিমিলিতে। ওকে, তার মানে সিমিলি তাহলে তুমি অবশ্যই চিনতে পারবা যেখানে অবশ্যই লাইক থাকবে অথবা অ্যাজ থাকবে। আর মেটাফোর কি, মেটাফোরে হলো তুমি দুইটা আনরিলেটেড দুইটা জিনিসকে আমরা সরাসরি তুলনা, মানে কম্পারিজন করে ফেলবো, কোনো লাইক বা অ্যাজ ব্যবহার করব না। এবার ইমেজারি কোনটা দেখো, ইমেজারি হলো ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, এটা এমন ধরনের বর্ণনামূলক ভাষা যেটা তুমি যখন পড়বা তখন তোমার মেন্টাল একটা পিকচার ক্রিয়েট হবে। দুজন বলে দেখো, দ্য গোল্ডেন সান পোর্ট ওভার দ্য হরিজন বাদিং দ্য ল্যান্ডস্কেপ ইন ওয়ার্ম লাইট। এখন দেখো, আমি যখন বলবো যে গোল্ডেন সান, তখন তুমি কিন্তু সানকে একটা গোল্ডেন সান কল্পনা করে ফেলবা, তোমার চোখের সামনে সানের দৃশ্যটা ভেসে আসবে। তাহলে এভাবে যখন আমি একটা শব্দ বলবো তখন শব্দটা যখন মাথায় চলে আসে, একটা ইমেজ ক্রিয়েট হয় মেন্টালি, যে এই জিনিসটা আসলে এমন, এই জিনিসটা আসলে এমন। এটা হলো ইমেজারি। হ্যাঁ, তাহলে মেটাফোর, সিমিলি আর ইমেজারি। তাহলে আমাদের এখানে পোয়েমে কি চাইছে দেখো, আমাদের বলছে কি রিড দ্য পোয়েম, এটা পোয়েমটা রিড করতে বলছে আমাদের। এই জন্য ইমেজারি বলেনি, বলছে যে 3টা মেটাফোর আর 2টা সিমিলি আমাদেরকে বের করতে বলছে। দেখো, তাহলে তোমরা এইভাবে বক্সটা বানাবা, এটা কিন্তু বক্স দেওয়া থাকবে না, তোমাদের নিজেদের এই বক্সটা বানাইতে হবে। দেখো, মেটাফোর, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ। দেখো, পৃথিবী একটা স্টেজ, পৃথিবীটাকে বলছে মঞ্চ। অল দ্য ওয়ার্ল্ড, বিশ্বটা ইজ আ স্টেজ, মানে পৃথিবীটা একটা মঞ্চ। দেখো, সরাসরি পৃথিবীকে কার সাথে তুলনা করা হলো? স্টেজের সাথে। তাহলে এটা মেটাফোর, কারণ সরাসরি তুলনা করা হয়েছে। তাহলে এটা কি বোঝাচ্ছে? তাহলে এমফাসিস লাইফ অ্যাজ এ পারফরমেন্স, লাইফ অ্যাজ এ পারফরমেন্স হোয়ার ইন্ডিভিজুয়াল প্লে ভেরিয়াস রোল অ্যাট ডিফারেন্ট এজেস। পৃথিবীটা একটা মঞ্চের মতো, কারণ এখানে জীবনে এই সময় মানুষ, প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন রোল প্লে করে। নাটকের মঞ্চে যেমন অনেক ব্যক্তি অনেক রোল প্লে করে, তাহলে এই ওয়ার্ল্ডে, তার মানে কি হলো, এই বিশ্বে, এটা মানুষের জীবনে
তাহলে কি হলো, মানুষ কি করে নিজের জীবনে লাইফে অনেক রোল প্লে করে, এটা বোঝাচ্ছে। ম্যাটাফর কি, আরেকটা ম্যাটাফর দেখো, দ্য ম্যান ইন হিজ টাইম প্লেস মেনি পার্টস। দ্য ম্যান ইন হিজ টাইম প্লেস মেনি পার্টস। তাহলে মানুষকে কি করাচ্ছে, মানুষ এই সময়ে তারা অভিনয় করে, তা মানুষের কাজটা অভিনয় করার সাথে তুলনা করা হয়েছে। হাইলাইটিং দ্য ডাইভার্স এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আইডেন্টিটিস অন অ্যাজিউম থ্রু আউট লাইফ। এটা বোঝাচ্ছে কি, একজন মানুষ তার জীবনে অনেক বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং পরিস্থিতির সাথে পরিচিত হয়। হ্যাঁ, দেখো আবার মিউলিং অ্যান্ড পুকিং ইন দ্য নার্স আর্ম। এখানে এখানে কিন্তু মিউলিং অ্যান্ড পুকিং ইন নার্স আর্ম, নার্সের আর্মে সে কি, সে সে কান্নাকাটি আর হলো সে বমি নার্সের বাহুতে। তো তাহলে এই যে মিউলিং অ্যান্ড পুকিং, এটা হলো, এটা এক ধরনের মেটাফোর। হ্যাঁ, এখানে মিউলিং পুকিং বলছে কনভে দ্য হেল্পলেসনেস অ্যান্ড ভালনারাবিলিটি। এটা বোঝাচ্ছে যে হেল্পলেসনেস অ্যান্ড ভালনারাবিলিটি অফ ইনফ্যান্সি, শৈশবকালে যে অসহায়ত্ব এবং ভালনারাবিলিটি, এই সময়টাকে বোঝাচ্ছে। এবার সিমিলি দেখো, এই যে ক্রিপিং লাইক স্নেইল, দেখো সিমিলের আগের অবশ্যই লাইক থাকবে। তাহলে আমি কিন্তু এটা মিনিংটা দিয়েছিলাম যে ক্রিপিং লাইক স্নেইল মানে কি। দেখো প্রিয় শিক্ষিতরা, এই জন্য তোমাদের কি করতে হবে, এই জন্য তোমাদেরকে যে পোয়েমের এই ওয়ার্ডগুলো পড়তে হবে। এই পোয়েমের এই ওয়ার্ডগুলো, আমি যে ওয়ার্ডগুলো দিয়েছি, এই ওয়ার্ডগুলো তোমাদেরকে শিখতে হবে। আর এটা কিন্তু একটু একটু কয়েকটা না করলে তোমাদের ক্লিয়ার হবে না। হ্যাঁ, কয়েকটা করতে হবে, তাহলে তোমরা বুঝে যাবা। দেখো এবার দেখো, তাহলে হলো কি যে ক্রিপিং লাইক স্নেল, স্নেলের মতো যে চলে, আসলে এখানে বোঝাচ্ছে যে স্কুল বয়ের সে যাইতে চায় না, স্লো মুভমেন্ট টুয়ার্ড স্কুল। হ্যাঁ, স্কুল বয়ের দিকে স্লো, আর ইলাস্ট্রেটস দ্য স্কুল বয়েস রিলাক্টেন্স, মানে উদাসীনতা, স্কুলে বিদ্যালয়ে যাইতে চায় না সে, মানে সে ইচ্ছুক না। অনেক চাইং লাইক ফার্নেন্স, তার মানে ফার্নেন্সের মতো। ফার্নেন্স হলো চুল্লি, অগ্নি চুল্লি, চুল্লির মধ্যে যখন কোনো কিছু পুরো ছারখার হয়ে যায়, অনেক তীব্র বোঝায়, প্রকট বোঝাচ্ছে। তাহলে এই সময়টা কিন্তু অনেক বেশি প্রকট থাকে একটা লাইফের। ইনফ্যান্সির পরে তোমার হলো যে স্কুল, তারপরে তোমার যে স্কুলের পরে যে লাভার হয়ে থাকে তখন দেখছি আমরা যখন একটি স্টেজ পড়েছিলাম, মানে যে সময় তার ফ্যামিলি ক্রিয়েট হয়, বিয়ে করে, তাহলে ওই সময়টা, তার মানে ক্যাপচার দ্য ইন্টেন্সিটি। তোমরা যদি শুধুমাত্র এই পাশের গুলো, এই পাঁচটার নাম লিখতে পারো তাহলে 5 পাবা, আর পারপাস যদি সহ লিখতে পারো তাহলে তোমরা 10 পাবা। তাহলে তোমরা অবশ্যই নামগুলো তাহলে বুঝলে এমনি লিখতে পারবা, আর 2টা ভিডিও দেখলে বুঝবা যে কোনটা কোনটা তুমি লিখবা, আর সিমিলি কোনটা লিখবা, মেটাফোর কোনটা লিখবা। পারপাসটা তুমি একটু চেষ্টা করবা লেখার জন্য, ধীরে ধীরে লেখা শিখে যাবা, তাহলে কবিতাটা ভালো করে বুঝতে চেষ্টা করবা, তাহলে হয়ে যাবে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তাহলে আমাদের কাজ কি, তাহলে আমাদের এরপর আমরা কি করবো, দেখো রিড দ্য পোয়েম এগেইন, আবার পোয়েমটা পড়তে বলছে, এক্সপ্রেস ইউর ফিলিং, রাইট দ্য থিম অফ দ্য পোয়েম। তাহলে তুমি পোয়েমটা আবার পড়বা, তোর ফিলিংস লিখবা, অথবা তোমার থিম চাইতে পারে। তাহলে এই কবিতা থেকে তোমার হয়তো থিম চাইতে পারে, অথবা তোমার ফিলিংসটা, কবিতা পড়ে তুমি কি বুঝলা এটা লিখতে বলতে পারে। দুইটাই তোমার 10 মার্কের। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে ফিলিংও দিয়েছি, থিমও দিয়েছি। দেখো ফিলিংটা কি, যে রিডিং দ্য 7 এজেস অফ ম্যান, এই কবিতাটা পড়ে মেক্স মি রিফ্লেক্ট অন দ্য জার্নি অফ লাইফ, জীবনের জার্নিগুলো আসলে এগুলো তুলে ধরছে, এটা থিম কিন্তু। হ্যাঁ, শিখেতে দেখো রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং, তাহলে তোমার ফিলিং দিতে হবে। তাহলে আমরা ফিলিংটা পড়বো। দেখো রিড দ্য 7 এজেস অফ ম্যান, এই কবিতাটা পড়ে 7 এজেস অফ ম্যান মেক্স মি রিফ্লেক্ট অন দ্য জার্নি অফ লাইফ, মানে জীবনের যে জার্নিগুলো সম্পর্কে এগুলো আমাকে তুলে ধরে, আমি এগুলো বুঝতে পারি। ইস স্টেজ, দেখো ইস স্টেজ প্রত্যেক ধাপ, ফ্রম ইনফ্যান্সি টু ওল্ড এজ, হ্যাঁ, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত, শোজ হাউ উই গ্রো অ্যান্ড চেঞ্জ, কিভাবে আমরা বড় হই, কিভাবে আমরা চেঞ্জ হই, এগুলো আমাদেরকে দেখায়। আই ফিল আ মিক্স অফ জয় অ্যান্ড স্যাডনেস, আমি একদিক দিয়ে আনন্দ অনুভব করি, একদিক দিয়ে স্যাডনেস। হ্যাঁ, আমার একদিক দিয়ে কষ্ট অনুভূত হয়। অ্যাজ আই থিঙ্ক অ্যাবাউট দ্য ইনোসেন্স অফ চাইল্ডহুড অ্যান্ড দ্য প্যাশন অফ ইয়াং লাভ, মানে এই যে মানে শৈশবকালের যে ইনোসেন্স, নির্দোষতা, ইনোসেন্স অনুভূতি, এবং ও যে তরুণকালের যে ভালোবাসা, হ্যাঁ, এগুলো দেখে আমার একদিক দিয়ে আনন্দ হয়, একদিক দিয়ে আবার কিছু কষ্ট অনুভূত হয়। দ্য মেটাফর অফ লাইফ অ্যাজ এ স্টেজ, তার মানে এখানে যে কবিতায় যে মেটাফরগুলো ছিল, রেজোনেটস দ্য উইথ মি বিকজ ইট রিমাইন্ডস মি দ্যাট উই অল প্লে ডিফারেন্ট রোলস, এই লাইনটা তোমরা মুখস্থ রাখবা, তো অন্য কবিতাও ব্যবহার করতে পারবে। এই লাইনটা, যে মেটাফরগুলো যেখানে ব্যবহার করা হয়েছে, এগুলো আমাকে অনেক বেশি কি করে মনে করিয়ে দেয়, রিজোনেন্স, কারণ মনে করিয়ে দেয়, এটা আমাকে অনুরণিত করে, রেজোনেন্স করে। হ্যাঁ, অনুরণিত করে, আমাকে আলোড়িত করে, এবং আমাকে মনে করিয়ে দেয় যে আমরা বিভিন্ন ভূমিকা পালন করি জীবনে। আই অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ ইস ফেস, প্রত্যেকটা যে ধাপের ফেস যে আমাদের আছে, লাইফের যে স্টেজগুলো আছে, এর যে সৌন্দর্যকে আমি প্রশংসা করি। বাট আই অলসো ফিল দ্য ওয়েট অফ এজিং অ্যান্ড দ্য ইনএভিটেবল ডিক্লাইন,
এরপরে এছাড়াও আমি বার্ধক্যের যে বার্ধক্যের যে ওজন এবং অনিবার্য যে একটা পতন, মানে ডিক্লাইন যে হয়, অনিবার্য ক্ষয় যে হয়, হ্রাস হয়, জীবনের সবকিছু ক্ষয়ীভূত হয়, এটাও আমি অনুভব করি। দিস পোয়েম ক্যাপচার দ্য সাইকেল অফ লাইফ ইন এ প্রোফাউন্ড অ্যান্ড রিলেটেবল ওয়ে। এই কবিতাটি জীবনের চক্রকে গভীরভাবে এবং সম্পর্কিত উপায়ে, মানে এটা রিলেটেবল হয় এবং একদম নিজস্ব একদম, দিস পোয়েম, এই যে কবিতাটি ক্যাপচার দ্য সাইকেল অফ লাইফ, জীবনের যে চক্রটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছে। তাহলে এটা তুমি ফিলিংস এভাবে লিখবা, ওকে। এবার রাইট দ্য থিম। থিম তুমি কিভাবে লিখবা? তখন যদি থিম চাই পরীক্ষাতে, যখন একটা চাবে, তাহলে তোমার থিমটা এভাবে লিখতে পারো যে দ্য থিম অফ দ্য 7 ages of man explores the different stages of life and the human experiences. It portrays life as a journey from innocence in childhood to the vulnerability of old age. এটা তুলে ধরে চিত্রায়িত করে, কি পোর্ট্রেট করে মানে ছবি এঁকে চিত্রাঙ্কিত করা, যে শৈশবকালে যে ইনোসেন্স থেকে শুরু করে বুড়া বয়সের বার্ধক্য বয়সের যে ভালনারেবিলিটি, হ্যাঁ, এটাকে তুলে ধরে। ইস এজ রিপ্রেজেন্ট ডিস্টিংক্ট ক্যারেক্টার্স অ্যান্ড রোল। প্রত্যেক এজের কিন্তু পার্থক্যসূচক আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং ভূমিকা রয়েছে। ইম্পাসিং দ্য সেন্স উই আন্ডারগো অ্যাজ উই গ্রো, মানে আমরা যখন বড় হই তখন আমরা এই ধাপগুলোর ভিতর দিয়ে যাই। দ্য পোয়েম রিফ্লেক্টস অন দ্য ট্রানজিয়েন্ট নেচার অফ লাইফ, মানে জীবনের যে স্বাভাবিক প্রকৃতি, হাইলাইটিং বোথ দ্য জয়স অ্যান্ড সরোস, আনন্দ কষ্ট অ্যাসোসিয়েটেড উইথ ইটস স্টেজ, প্রত্যেক ধাপে রয়েছে সম্পর্কিত। আলটিমেটলি ইট সাজেস্ট দ্যাট লাইফ ইজ এ সাইকেল অফ পারফরমেন্স। আসলে জীবন হলো একটা পারফরমেন্স করার সাইকেল, রিমাইন্ডিং আস অফ আওয়ার শেয়ার্ড হিউম্যান এক্সপেন্সেস, দ্য ইনএভিটেবিলিটি অফ এজিং অ্যান্ড ডিক্লাইন। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা থিমটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, ওকে। আর পোয়েম বুঝেও তোমরা বানায়ও লিখতে পারবা, এটা তোমরা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তারপর দেখো, ওই থিমটা একটু আমি কঠিন করে দিয়েছিলাম, এবার আমি একটা ইজি করে দিয়েছি। যাদের মুখস্থ হতে চায় না তাদের জন্য আরেকটা সুবিধা করে দিয়েছি, তারা এটা লিখতে পারো। দেখো আমি একটা সহজ করে লিখেছি এটা আরো। দ্য থিম অফ দ্য 7 ages অফ ম্যান ইজ অ্যাবাউট দ্য ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ। জীবনের বিভিন্ন ধাপ নিয়ে বলছে। ইট শোস হাউ উই গ্রো ফ্রম ইনোসেন্ট চাইল্ড টু ভালনারেবল ওল্ড পিপল। এটাকে দেখায় আমরা কিভাবে চাইল্ড থেকে ওল্ডে হই। ইস এজেস হ্যাজ ইটস ওন রোলস অ্যান্ড ফিলিং। প্রত্যেক সময়ের একটা করে নিজস্ব ভূমিকা আছে, ফিলিং আছে। দ্য পোয়েম টক্স অ্যাবাউট দ্য আপস অ্যান্ড ডাউনস উই ফেস। আমাদের জীবনের উত্থান পতন আছে, অ্যান্ড অ্যাজ উই লিভ আওয়ার লাইফস, হ্যাঁ, আমাদের জীবনে যে আমরা যে পাস করি, সময় কাটাই এখানে। ইন দ্য এন্ড, অবশেষে ইট রিমাইন্ডস আস, আমাদের মনে করিয়ে দেয় দ্যাট লাইফ ইজ এ সাইকেল, জীবন একটা সাইকেল, অ্যান্ড উই অল এক্সপিরিয়েন্স এজিং অ্যান্ড চেঞ্জ। হ্যাঁ, আমরা কি করি? আমরা এই সবগুলো বয়সের মুখোমুখি, সময়ের মুখোমুখি হই এবং আমাদের অনেক পরিবর্তনগুলো আসে। তা তোমরা এভাবে ইজি করেও লিখতে পারবা, ওকে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রাইটিং পার্ট থাকবে। তাহলে এই রাইটিং পার্টটা তোমাদের কি করতে হবে? রাইটিং পার্টের মধ্যে একটা পার্ট 10 মার্ক আছে, এক্সপ্লেনারি টেক্সট। এটা তোমরা আমার ভিডিও 3টা দেখলেই 10 মার্ক পেয়ে যাবা। এবার প্যারাগ্রাফ আর কম্পোজিশন, এটা কিন্তু তোমাদের বোর্ড বই তোমাদের স্কুল থেকে দিয়ে দিবে, তোমরা ওইগুলো পড়বা। আর যদি স্কুল থেকে দেয় না, তারা এগুলো কমন পড়বে, এগুলো পড়লেই। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, প্যারাগ্রাফের সময় কিছু বিষয় ওরা দিয়ে দিবে এভাবে। ইউ নো দ্যাট স্পোর্টস প্লেস, অনেক উত্তর এখানেই থাকবে। ইউ নো দ্যাট স্পোর্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কিপিং গুড হেলথ। হ্যাঁ, ভালো স্বাস্থ্যের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দে হেল্প আস কিপ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড সাউন্ড, এগুলো আমাদের শরীর ও মন সুস্থ রাখে। বিসাইডস, এছাড়াও আ লেসন অ্যাবাউট টিম ওয়ার্ক অ্যান্ড কোঅপারেশন ক্যান বি লার্ন বাই টেকিং পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস। আবার এই খেলাধুলায় অংশগ্রহণ করে আমরা টিম ওয়ার্ক শিখতে পারি, সহযোগিতা শিখতে পারি। থিঙ্ক অফ সাম স্পোর্টস দ্যাট হ্যাভ টেকেন পার্ট অ্যান্ড ফাইন্ড আউট দেয়ার ভেরিয়াস বেনিফিটস। তার মানে কতগুলো খেলাধুলার কথা মনে করে এবং ও তাদের যে বিভিন্ন সুবিধাগুলো, এগুলো খুঁজে বের করো। নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্ট। তারপর তোমরা খেলাধুলার গুরুত্ব নিয়ে একটা কি করো, প্যারাগ্রাফ লিখবা। বাই পেইং অ্যাটেনশন টু দ্য ফলোইং ফিচার, নিচের বৈশিষ্ট্যগুলোকে মনোযোগ দিতে হবে। ইউ ক্যান রাইট দ্য প্যারাগ্রাফ হুইচ উইল বি ক্লিয়ার। তোমার প্যারাগ্রাফ হইতে হবে ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ, ওয়েল অর্গানাইজ, সুন্দরভাবে সংগঠিত সাজায় লিখতে হবে। অ্যান্ড ইফেক্টিভ ইন কনভেইং ইউর আইডিয়াস, এবং তোমার যে আইডিয়াগুলো তুমি দিলা সেগুলো যেন অনেক কার্যকরী হয়। ইউর প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ দ্য টপিক সেন্টেন্স। টপিক বিষয়টার উপর দিয়েই তোমার প্যারাগ্রাফটা লিখতে হবে, যে ইম্পর্টেন্স অফ স্পোর্টস, এটা দিয়ে লিখতে হবে। তো প্যারাগ্রাফ শুড ফোকাস অন এ সিঙ্গেল আইডিয়া অর থিম। আর প্যারাগ্রাফ একটা থিমের উপর বেস করে লিখতে হবে, আইডিয়ার উপর। দ্য প্যারাগ্রাফ শুড ফলো লজিক্যালি ফ্রম ওয়ান আইডিয়া টু দ্য টেক্সট। তারপর তোমার ধারাবাহিকতা থাকবে। ইনক্লুড স্পেসিফিক ডিটেল থাকবে, রেদার দেন ভ্যাগু অ্যান্ড জেনারেল স্টেটমেন্ট। নর্মাল বা সেন্টেন্স বাদ দিয়ে তোমাকে কি করতে হবে, একটু ডিটেইলি লিখতে হবে। তাহলে এভাবে তোমাদের কাজ করতে হবে।
তাহলে তোমরা যদি এই ইম্পর্টেন্স অফ স্পোর্টস যাদের স্কুলে প্যারাগ্রাফটা দিয়েছে তাহলে তোমরা এটা মুখস্থ করতে পারবা। আমি বাংলা সহ দিয়েছি, হ্যাঁ, যে স্পোর্টস প্লেস আ ভাইটাল রোল ইন মেইনটেনিং আওয়ার ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েলবিং। মানে খেলাধুলা আমাদের সার্বিক স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যের জন্য কি হলো যে আমাদের স্বাস্থ্য সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনগেজিং ইন অ্যাক্টিভিটিস লাইক বাস্কেটবল, সকার অ্যান্ড সুইমিং নট অনলি কিপস আওয়ার বডিজ ফিট বাট অলসো ইনহ্যান্সেস আওয়ার মেন্টাল হেলথ বা রিডিউসিং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। মানে ইনগেজিং ইন অ্যাক্টিভিটিস মানে এই ধরনের কর্মকাণ্ডের সাথে কাজের সাথে জড়িত হওয়া, যেমন বাস্কেটবল, সকার মানে ফুটবল, সুইমিং হলো সাঁতার কাটা। নট অনলি কিপস আওয়ার বডি ফিট, শুধু আমাদের শরীরকেই ফিট রাখবে না, বাট অলসো ইনহ্যান্সেস আওয়ার মেন্টাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করবে। আর বাই রিডিউসিং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, দুশ্চিন্তা এবং চাপগুলো কমিয়ে দিয়ে। ফর এক্সাম্পল প্লেয়িং সকার ইমপ্রুভস, যেমন আমরা যদি সকার খেলি মানে ফুটবল খেলি, এটা ইমপ্রুভ করে কি যে কার্ডিওভাস্কুলার ফিটনেস, এটা কিন্তু আমাদের মানে কার্ডিওভাস্কুলার ফিটনেস বৃদ্ধি করে দেয়, হ্যাঁ। তো হার্ট পেশির, হ্যাঁ, এগুলো ফিটনেস বাড়ায় অ্যান্ড বিল্ডস মাসল স্ট্রেংথ, এবং মাংসপেশির শক্তি বাড়ায়। হোয়াইল সুইমিং প্রোভাইডস এ লো ইম্প্যাক্ট ওয়ার্কআউট দ্যাট ইজ ইজি ইন দ্য জয়েন্ট। আবার অন্যদিকে আবার সুইমিং হলো এই সুইমিং করার মাধ্যমে আমাদের ব্যায়াম দেয়, জয়েন্টের উপর যে চাপ আছে এই চাপগুলো কমিয়ে দেয়। অ্যাডিশনালি এছাড়াও স্পোর্টস ইজ ভ্যালুয়েবল লেসন ইন টিম ওয়ার্ক অ্যান্ড কোঅপারেশন। খেলাধুলা আমাদের টিম ওয়ার্ক শেখায়, কোঅপারেশন শেখায়। অ্যাজ প্লেয়ার্স মাস্ট কমিউনিকেট, প্লেয়ার্সদের অবশ্যই কমিউনিকেট করতে হয়, ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করতে হয় টু অ্যাচিভ এ কমন গোল। এটা মূল উদ্দেশ্য, গোল সবাই গোল দিতে হয়, চাই সবাই ফুটবল এক জায়গায় নিবে, তাই না? একটা কমন গোল থেকে প্রত্যেকটা খেলার, এই জন্য সবার সাথে কমিউনিকেশন করতে হয়, একসাথে কাজ করতে হয়, তাহলে এগুলো শিখায়। ওভারঅল পার্টিসিপেটিং ইন স্পোর্টস ফোস্টার্স মানে বৃদ্ধি করা, ত্বরান্বিত করা। পার্টিসিপেটিং ইন স্পোর্টস খেলাধুলা অংশগ্রহণ করে, ফোস্টার্স আর সেন্স অফ ডিসিপ্লিন, এটা কি করে শৃঙ্খলাকে ত্বরান্বিত করে, অ্যান্ড ইমপ্রুভস সোশ্যাল স্কিল, সামাজিক দক্ষতা বাড়িয়ে দেয়, অ্যান্ড প্রমোটস আ হেলদি লাইফস্টাইল, এবং স্বাস্থ্যপূর্ণ একটা লাইফস্টাইল ক্রিয়েট করে, মেকিং ইট এসেন্সিয়াল ফর পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি বিল্ডিং। এটা হলো ব্যক্তিগত বিকাশ এবং সম্প্রদায় উন্নয়নের জন্য খুবই অপরিহার্য। তাহলে খুবই সুন্দর করে এই প্যারাগ্রাফটা লিখে দিয়েছি আমি তোমাদেরকে, তোমরা এই প্যারাগ্রাফটা মুখস্থ করে ফেলবা, ওকে? যাদের এটা সিলেবাসে থাকবে, আর যাদের সিলেবাস দেয়নি তাদের এগুলো থেকেই কমন পড়বে, আর এটা অনেক স্কুলে সিলেবাসে দিয়েছে, আমি দেখেছি। এবার দেখো দ্য ভেন ডায়াগ্রাম, এবার তোমাদের কাজকে দেখো, এবার এটা তোমাদের একটা এসে থাকবে মানে কম্পোজিশন থাকবে, এখানে তোমাদের একটা ভেন ডায়াগ্রাম দেওয়া থাকবে। দ্য ভেন ডায়াগ্রাম বিলো শোজ সাম সিমিলারিটিস অ্যান্ড সাম ডিসিমিলারিটিস অ্যান্ড সাম কমন ফিচার্স বিটুইন লাইফ অ্যান্ড দ্য ইয়ং লাইফ অফ দ্য ইয়ং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজ টু সোশ্যাল নেটওয়ার্ক। মানে একটা ইয়ংরা যে সোশ্যাল নেটওয়ার্কের সাথে জড়িত হওয়ার আগের এবং পরের অবস্থা, এখন এটার উপর বেস করে তোমাকে একটা এসে লিখতে হবে। এখন একটা ভেন ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। জন ভেন একজনের নাম ছিল, গণিতবিদ। তো জন ভেন তিনি ভেন চিত্র দিয়েছেন, হ্যাঁ। তো ওই ভেন ডায়াগ্রাম এখানে তোমরা দেখতে পারবা। তো এটা ফলো করে তোমাদেরকে কি করতে হবে, স্টার্ট উইথ অ্যান এনগেজিং সেন্টেন্স টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন। এমনভাবে লিখতে হবে যেন যে পড়ে সেজন্য যেন এনগেজ হয়ে যায়, তোমার পুরোটা পড়তে চায়। তিনটা বডি থাকে যেন প্যারাগ্রাফের মধ্যে, তার মানে মূল বডি তিনটা থাকবে, তার মানে একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা কনক্লুশন থাকবে, তার মানে 5 প্যারার মধ্যে কমপ্লিট করতে হবে। তো স্পেসিফিক এক্সাম্পল দিতে হবে, ফ্যাক্ট দিতে হবে টু সাপোর্ট ইউর পয়েন্ট, হ্যাঁ। তুমি যেটা বলতেছো সেটাকে যেন সাপোর্ট করার জন্য এক্সট্রা উদাহরণ দিতে হবে। ব্রিফলি রিক্যাপ দ্য মেইন পয়েন্টস অফ কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, এগুলো যেন কভার করে তোমাদের বডি প্যারাগ্রাফের মধ্যে। বডির মধ্যে তুমি তাহলে মূল বডির মধ্যে তুমি কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্টটা দিবা, হ্যাঁ, তুলনামূলক কথাগুলো মূল বডির মধ্যে দিতে হবে। আর 3টা বডি দিতে হচ্ছে, 3টা বডি। তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো, এখানে তোমাদের এভাবে ভেন ডায়াগ্রাম থাকবে, ওকে? তাহলে ভেন ডায়াগ্রাম এভাবে দেওয়া আছে দেখো, 1টা 2টা 3টা পার্ট। তার মানে এখানে হলো যে বিফোর সোশ্যাল নেটওয়ার্কের আগের অবস্থা, এটা হলো সোশ্যাল নেটওয়ার্কের পরে অবস্থা, আর এটা হলো মাঝামাঝি, এটা হলো মাঝামাঝি। এখানে বলছে ফোকাস অন স্টাডিজ, সোশ্যাল নেটওয়ার্কের আগে তারা কি করে, পড়ালেখায় মনোযোগী দেয়। টেকিং পার্ট ইন আউটডোর গেমস, হ্যাঁ, আউটডোর গেম, পড়ালেখা মনোযোগী ছিল, আউটডোর গেম খেলতো, চিঠি লিখতো, মিটিং ফ্রেন্ড রিলেটিভ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা করতো, তাহলে এগুলো নিয়ে লিখতে হবে। আর সোশ্যাল নেটওয়ার্কিং চালানোর পরে, টেসবুক এগুলো চালানোর পরে এরা কি করে দেখো, ওয়েস্টিং টাইম অন সোশ্যাল নেটওয়ার্ক, সারাদিন এগুলো নিয়ে বসে থাকে, ভার্চুয়ালি কানেক্টেড থাকে, রাইটিং ইমেল আর SMS লেখে, হ্যাঁ, ইমেল লেখে, চিঠি তো লিখি না। অ্যাডিকশন টু সোশ্যাল নেটওয়ার্ক, এগুলোর প্রতি আসক্তি থাকে, আত্মীয় স্বজনের কাছে যায় না। আর কমনটা কি, কমন হলো রিডিং নিউজ পেপার, আগেও পড়তো, সবসময় করে, টিভি দেখতো, আগেও এখনো দেখে, ফ্যামিলি গেট টুগেদার, কোনো অনুষ্ঠানে সবাই যায়, আগেও যাইতো, অ্যাটেন্ডিং সেরেমনিতে, উৎসবে যাইতো, ভিজিটিং রিলেটিভসের বাসায় যখন দরকার তখন যায়, হ্যাঁ, মানে আগের মতো না, তার মানে এইটা হলো সবসময় করে। এখন আমাদের এটার উপর বেস করে কম্পোজিশন লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো, যারা একটু চালাক
তারা কিন্তু এখানে উত্তর সব পেয়ে গেছে। হ্যাঁ, এগুলো দিয়েই শুধু সেন্টেন্সগুলো লিখতে হবে। তাই তোমরা কয়েকটা প্র্যাকটিস করবা, তাহলে তোমরা এটা পেরে যাবা। ওকে, তারপর তোমরা আমার কম্পোজিশনের ভিডিও দেখবা। আমি তোমাদের এই 3 দিনের মাঝে তোমাদের ইংরেজির ফুল কোর্স কমপ্লিট করাই দিব। তোমরা এই 3 দিন, শুক্র শনি রবি, এই 3 দিন তোমরা আমি 9-10 সব ভিডিওগুলো দিয়ে দেবো ইংলিশের। তোমরা ভিডিওগুলো দেখবা, প্রত্যেকটা 3 দিনে তোমাদের সিলেবাস কমপ্লিট হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে তোমরা দেখবা, সবগুলো ভিডিওই দেখবা সুন্দর করে। দেখো, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল নেটওয়ার্ক অন ইয়াং লাইফ। তাহলে প্রথমে তোমরা এভাবে একটা ভূমিকা লিখবা, ইন্ট্রোডাকশন লিখবা, তারপর তোমরা বডি প্যারাগ্রাফ একটা দিবা, আরেকটা 2টা বডি প্যারাগ্রাফ দিলা। তারপর তোমরা কি করবা, 3 নম্বর বডি প্যারাগ্রাফটা দিবা। ওকে, এভাবে 3 নম্বর বডি প্যারাগ্রাফ দিবা। তারপর তোমরা কনক্লুশন দিয়ে দিবা। ওকে, তাহলে তোমরা কি করবা, দেখো প্রথমে ইন্ট্রোডাকশনে তোমরা 2টা সম্পর্ক, সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে এগুলো লিখবা। তারপর তোমরা সোশ্যাল নেটওয়ার্কের আগের অবস্থা লিখবা। তারপর তোমরা সোশ্যাল নেটওয়ার্কের পরের অবস্থাটা লিখবা। তারপর তোমরা 2টা সম্পর্কে কম্পারিজন করবা, ডিফারেন্সগুলো লিখবা। তারপরে তোমরা কনক্লুশন লিখবা। ওকে, তাহলে এভাবে তোমরা 3টা বডিতে প্যারাগ্রাফটা লিখে, কম্পোজিশনটা লিখে ফেলবা, এসেটা লিখে ফেলবা। তোমরা এটা মুখস্থ করে ফেলবা। তোমাদের স্কুলে যাদের আছে এটা মুখস্থ করবে, যাদের স্কুলে এটা দেয়নি বা তারা এটা মুখস্থ করার প্রয়োজন নাই। ওকে, তারপর দেখো, আর এছাড়াও তোমাদের যদি স্কুল থেকে কোনো কম্পোজিশন দিয়ে দেয়, তোমরা উত্তরগুলো খুঁজে পাচ্ছ না, তোমরা আমার কমেন্ট বক্সে লিখবা। আমি তোমাদের সবগুলো কম্পোজিশন একসাথে উত্তরগুলো সবাইকে দিয়ে দিব। আমি ক্লাস 6-এর কিন্তু এগুলো সবকিছু দিয়ে দিয়েছি, তো তোমাদেরকে আমি দিয়ে দিব। তোমরা খালি কমেন্ট বক্সে লিখবা কার কোনটা প্রয়োজন। ওকে, আমি উত্তরটা দিয়ে দিব। দেখো 7 নম্বর কাজটা কি, দেখো এইটা কিন্তু তোমাদের, তাহলে প্রথম প্যারাগ্রাফটাও তোমাদের একটু একটু মুখস্থর কিছু কাজ আছে, বানায় লিখবা, মুখস্থর কাজ করবা। পরেরটাও হলো তোমার এসেটাও তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে, আবার বানায় লিখবা। 7 নম্বরটা এটা তোমাদের কিচ্ছু পড়ার দরকার নেই, তোমরা খালি এই 3টা ভিডিওর 3টা প্র্যাকটিস করবা, তাহলে পেরে যাবা। দেখো এখানে তোমাদের রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পল অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট। তাহলে তোমাকে বলছে, তোমাকে এলিমেন্ট, এখানে তোমাদের একটা এক্সপ্লেনেটরি টেক্সট থাকবে, একটা বিষয় নিয়ে আলোচনা থাকবে, সেটা পড়তে বলছে। দেন ফিল আপ ফ্লোয়িং গ্রিড, তারপর কিছু গ্রিড থাকবে, সেটা পূরণ করে দিতে হবে। ওয়ান ইজ ডান ফর, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে বলছে যে হোয়াট ইজ ফটোসিনথেসিস, তোমরা জানো সালোক সংশ্লেষণটা কি। তাহলে এটা নিয়ে তোমাদের লিখতে হবে। দেখো এটা নিয়ে তোমাদের আগে পড়তে হবে ভালো করে। দেখো, ফটোসিনথেসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ প্লান্টস মেক দেয়ার ওন ফুড। সালোক সংশ্লেষণ হলো এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে। ইট টেকস প্লেস ইন দ্য ক্লোরোপ্লাস্ট অফ প্ল্যান্ট সেল। আমরা জানি এটা হলো উদ্ভিদের কোষে, ক্লোরোপ্লাস্টে হয়ে থাকে। হোয়ার সানলাইট ইজ অ্যাবজর্ব বাই ক্লোরোফিল, যেখানে ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো সেখানে যায়। তার মানে উদ্ভিদ কি করে, সূর্যের আলোকে নেয়, তার ক্লোরোফিলের সাহায্যে নিয়ে এইটা প্রক্রিয়াটা ঘটায়। দ্য প্ল্যান্ট ইউজেস এনার্জি ফ্রম সানলাইট। তো উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তিটা ব্যবহার করে কি করে, টু টার্ন, রূপান্তর করে। কি রূপান্তর করে, দেখো কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য সয়েল। তাহলে মাটি থেকে পানি এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডকে ইনটু গ্লুকোজে রূপান্তর করে দেয়। হুইচ দ্য প্ল্যান্ট ইউজেস অ্যাজ ফুড, এটা উদ্ভিদ আবার নিজের খাদ্য হিসেবে ব্যবহার করে। অক্সিজেন ইজ রিলিজড অ্যাজ বাই প্রোডাক্ট, মানে উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন বাতাসে মুক্ত হয়। দিস প্রসেস নট অনলি হেল্পস প্লান্টস গ্রো, এই পদ্ধতিটা শুধুমাত্র উদ্ভিদ বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই নয়, বাট অলসো প্রডিউসেস অক্সিজেন, এটা অক্সিজেন তৈরি করে। হুইচ ইজ এসেন্সিয়াল ফর অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস টু ব্রিথ, এটা মানুষ এবং অন্যান্য প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য, শ্বাসকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটা প্যাসেজ, এই টপিকটা তোমাদেরকে দিয়ে দিবে এভাবে। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে একটা দেখো, এখানে একটা টাইটেল দিয়েছে, এটা মনে রাখবে, এটার নাম হলো টাইটেল। তাহলে টাইটেল দিয়েছে, তারপরে বর্ণনা দিয়েছে ফটোসিনথেসিস দিয়ে, তারপর এখানে কি টেন্সে ব্যবহার করেছে, কি কি কানেক্টর ব্যবহার করেছে বা কানেকটিভস গুলো ব্যবহার করেছে, এগুলো হলো এক্সপ্লেনেটরি টেক্সটের লিখতে হয়। ওকে, তার মানে এক্সপ্লেনেটরি টেক্সটের পড়াগুলো ফিক্সড, তাহলে তোমরা মুখস্থ রাখবা। ওকে, কি কি জিনিস মনে রাখতে হয়, এই যে এলিমেন্টস অফ এক্সপ্লেনারি টেক্সটের এই নাম কয়টা মুখস্থ রাখবা, আর এক্সাম্পল গুলো মুখস্থ রাখতে হবে না, এক্সাম্পল সবগুলো থেকেই তোমরা খুঁজে পাবা, নামটা সবার একই হবে। দেখো ওরা জেনারেল স্টেটমেন্ট এটা দিয়ে দিবে, জেনারেল স্টেটমেন্ট ওরা দিয়েছে কি, এই ফটোসিনথেসিস নিয়ে যেহেতু বলছে, এটাকে জেনারেল স্টেটমেন্ট, যে ফটোসিনথেসিস অ্যালাউস প্লান্টস টু মেক দেয়ার ওন ফুড। হ্যাঁ, এই যে ফটোসিনথেসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ প্লান্টস মেক দেয়ার ওন ফুড, এই লাইনটা ওরা দিয়ে দিছে, এটাই হলো জেনারেল স্টেটমেন্ট, এটা দিয়েই শুরু হয়েছে। এবার তুমি আর কি কি বিষয় লিখতে পারবা এখানে, দেখো আমরা এখানে কি কি বিষয় লিখবো, দেখো আমরা লিখবো কি কি এখানে, দেখো যে দ্য টেক্সট ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে কি লিখবো, দ্য টেক্সট ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে তুমি আগে দেখবা প্যাসেজটা কোন টেন্সে লেখা, প্যাসেজটা
এর জন্য তোমরা টেন্সের স্ট্রাকচারগুলো একটু ফলো রাখবা, মেনটেন করবা। মনে রাখবা পুরাটাই একটা টেন্সই লেখা থাকবে, তার মূলত এটাই প্রেজেন্টেই লেখা থাকে, হয়তো প্রেজেন্টে থাকবে অথবা পাস্টে থাকবে, তোমরা এটাই মেনটেন করবা। দ্য টেক্সট ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট। ওকে, তাহলে তোমরা এখানে সিম্পল প্রেজেন্টে লিখা, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে এই জন্য আমরা এটা লিখেছি। তাহলে এই নাম কয়টা তোমরা মুখস্থ রাখবা, কারণ সব এক্সপ্লেনেটরি টেক্সটে এগুলো সেমই হবে। এই 5টা নামই তোমরা লিখে দিবা, আর এখানে উদাহরণগুলো আমি শেখাচ্ছি কিভাবে তোমরা এখান থেকে দিবা। তাহলে এটা কিন্তু তোমরা ইজিলি 10 মার্ক পেয়ে যাবা, কোনো কিছু না পড়লো, মুখস্থ না করলো। আর ফুল প্যাসেজগুলো থেকেও নাম্বারগুলো পাবা। অতএব এত ইংলিশ নিয়ে টেনশন করার দরকার নেই। কম্পোজিশন আর প্যারাগ্রাফ বানায় যা লেখো তাই নাম্বার যদিও দেয়, এক্সপ্লেনেটরি টেক্সটে তোমরা 10ই পাবা। আর ওই যে প্যাসেজ থেকে পোয়েম থেকে যা পারো দেখবা ভালো নাম্বার একটা উঠে আসবে। মোটামুটি মডেল কোয়েশ্চনগুলো দেখলেও তোমরা সব পেরে যাবে। ওকে, দেখো কি বলছে, দ্য টেক্সট ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা। কেন দেখো, কারণ এখানে দ্য ভার্ব শোস, এভাবে লিখবা, দ্য ভার্ব শো দ্যাট লাইক, যেমন কি ভার্ব এখানে আমরা দেখছি, এই যে টেক্সট দেখছো টেক্সট প্রেজেন্টে বোঝাচ্ছে, তারপরে ইউজেস প্রেজেন্টে বোঝাচ্ছে, তারপর দেখো যে এই যে হেল্পস প্রেজেন্টে বোঝাচ্ছে, এটসেট্রা। ওকে, তাহলে এখানে কয়েকটা প্রেজেন্টের ভার্বগুলো এখান থেকে দিয়ে দিবা, যেগুলো প্রেজেন্টের আছে। হ্যাঁ, সাবজেক্টের পরেই ভার্ব থাকে, যে ইট হলো সাবজেক্ট, টেক্সট হলো ভার্ব। ওকে, দ্য টেক্সট ইউজেস আর টাইটেল, এখানে ইউজিং হোয়াট অর হাউ, মানে এখানে টাইটেল আছে, এখানে কিন্তু আমরা হোয়াট অর হাউ, আমরা হোয়াট দিয়ে আছে, তাহলে তুমি অর হাউটা লেখার দরকার নেই। ওকে, তার মানে এখানে টাইটেল ব্যবহার করা হয়েছে। টাইটেল দুইভাবে দেয়, হোয়াট বা হাউ দিয়ে। এখানে দেওয়া আছে প্রশ্ন টাইপের টাইটেলগুলো, তাহলে এখানে টাইটেলটা আছে হোয়াট দ্বারা, টাইটেল আছে হোয়াট দ্বারা, হয়তো কোথাও থাকবে হাউ দ্বারা। তাহলে তুমি লিখবা টাইটেল হলো, এই যে টাইটেলটার নামটা লিখে দিবা। তাহলে তোমরা মনে রাখবা দ্য টেক্সট ইউজেস কি টাইটেল, আর টাইটেল ইউজিং ওই হোয়াট বা হাউ, এটা লিখে দিবা। আর যে টাইটেল আছে টাইটেল কথাটা লিখে এখানে যে টাইটেলটা আছে ওটাই লিখে দিবা। ওকে, তারপরে 3 নম্বর, এটা তোমরা মুখস্থ রাখবা, সব পেজে একই রকম। দ্য ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউসেস দ্য টপিক, এই যে সবসময় এরকম থাকবে, সব সময় দেখবা ফার্স্ট সেন্টেন্সের টপিক নিয়েই কথা বলবে, তাহলে তুমি এটাই লিখে দিবা, ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউসেস দ্য টপিক। ওকে, এই কথাটা লিখে দিবা। তারপর তুমি ফার্স্ট সেন্টেন্সটা লিখে দিবা, এই যে দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে ফার্স্ট সেন্টেন্স, এই ফার্স্ট সেন্টেন্সটা এইখান থেকে লাস্ট পর্যন্ত, ফুট পর্যন্ত লিখে দিবা, এই যে দেখছো 1 ফুট। আবার এটা কি বোঝায়, এটা কি নিয়ে বলো তো, তাহলে এইভাবে লিখবা, সাম আপ দ্য টপিক হোয়াট ফটোসিনথেসিস ইজ, এই দেখো ফটোসিনথেসিস ইজ, হ্যাঁ, এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে দিবা। তার মানে এটা সাম আপ করে কি নিয়ে, এটা সাম আপ করছে, সাম আপ ফটোসিনথেসিস, অ্যাবাউট ফটোসিনথেসিস, এভাবে লিখলেও হবে। হ্যাঁ, তাহলে তোমরা এটা মনে রাখবা, দ্য ফার্স্ট সেন্টেন্সটা ইন্ট্রোডিউসেস দ্য টপিক, এটা লিখবা। তাহলে ইন্ট্রোডাক্টরি দিয়ে সেন্টেন্সের নামটা লিখবা, পরে সাম আপ কি, আসলে সাম আপ দিয়ে সাম আপ কথাটাই লিখে কি নিয়ে লিখছে ওই নামটা খালি লিখে দিবা। এবার তোমরা এইটা লিখবা, টেম্পোরাল কানেকটিভস আর ইউজড, এটা সব পেজে থাকবে, তাহলে তোমরা এই লাইনটাই লিখবা, টেম্পোরাল কানেকটিভস আর ইউজড। তাহলে কানেকটিভ কোনগুলো, কানেকটিভ দেখো হুইজ, এই যে হোয়ার, এগুলো কানেকটিভ। ওকে, এই যে হুইজ ব্যবহার করছে, হোয়ার ব্যবহার করছে, এগুলো কানেকটিভ। ওকে, এছাড়াও অনেকগুলো কানেকটিভ আছে, আমি তোমাদেরকে একটা ভিডিও দিব, ওই ভিডিওটা তোমরা দেখবা, তাহলে কানেক্টরের নামগুলো বুঝে যাবা। যেমন যেগুলো কমা দিয়ে থাকে অনেক সময়, অনেক শব্দগুলো আছে, যেমন হাউ ওভার, মোর ওভার, হ্যাঁ, তারপরে দেয়ার ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, বিসাইডস, এগুলো হলো কানেক্টর বা কানেকটিভস। আবার হুইজ, হোয়াট, হোয়েন, দ্যাট, এগুলো হলো কানেকটিভস। ফর এক্সাম্পল, এগুলো হলো কানেকটিভস। ওকে, তাহলে এখানে কি কি কানেকটিভস আছে, হুইজ আর হোয়ার। তাহলে তোমরা আমার ভিডিওটা দেখবা, তাহলে তোমরা এক্সপ্লেনেটরি টেক্সটে সব বুঝে যাবো। ওকে, আমি তোমাদের এক্সপ্লেনেটরি টেক্সট দিয়ে একটা ভিডিও দিয়ে দিব। এবার ইনক্লুডস এক্সাম্পল, এখান থেকে কি কি এক্সাম্পলটা দিয়েছিল দেখো, এক্সাম্পল দিয়েছিল কিন্তু দেখো এক্সাম্পল দিয়েছিল যে হোয়াট সানলাইট ইজ অ্যাবজর্বড বাই ক্লোরোফিল, সূর্যের আলো ক্লোরোফিলের কি করে, ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো গৃহীত হয়। এখানে উদাহরণ দিচ্ছে, দ্য প্ল্যান্ট ইউজেস এনার্জি ফ্রম সানলাইট টু টার্ন কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, from the air and water from the soil into glucose which the plants uses as food। এই লাইনে এক্সাম্পলটা দিছে, তাহলে তুমি দেখবা পুরা পেজে যেটাতে এক্সাম্পল টাইপের লাইন ওটা তোমরা লিখে দিবা। ওকে, তাহলে এভাবে তোমরা এক্সপ্লেনেটরি টেক্সটটা করে ফেলবা, আর 2টা ভিডিও দেখো, তাহলে তোমরা ওগুলো বুঝে যাবে ওগুলো তো কিভাবে লিখছে। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা ইংলিশের সবকটা ভিডিও দেখবা। তাদের আমি তোমার 3 দিনে এই শনি রবি, শুক্র শনি রবি 3 দিনের মধ্যে সব ভিডিওগুলো দিয়ে দেবো। আর তোমাদের যখন তোমাদের বার্ষিক পরীক্ষা হবে তখন আমি লাইভে থাকবো, তোমরা লাইভে এসে কোশ্চেনগুলো করবা, পড়ার সময় যা বুঝো না আমি একটা নির্দিষ্ট টাইমে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত লাইভে থাকবো। এই ফুল টাইমে প্রত্যেক স্টুডেন্ট তোমরা এসে কমেন্ট বক্সে এসে লিখতে পারবা, যার যত সমস্যা আমি ইনস্ট্যান্ট সলভ করে দিব। এছাড়া তোমরা এই ভিডিওগুলো দেখবা, তোমরা সব পেরে যাবো। ওকে,
এছাড়া তোমরা তোমাদের কোনো রিটেন পার্টের কোনো প্যারাগ্রাফ বা এসে না পারলে তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি এগুলো অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দিব। ভালো থেকো।